জাগুক হালকা কেশে বাধ্য হয়ে বলেই দিল, শাওয়ার নেওয়া জরুরি। কথাটা বলেই কাঁথা মুড়ি দিয়ে মুখ লুকিয়ে ফেলল সে। পর্দা সরানো শেষে বারান্দার গাছগুলোতে পানি দিতে দিতে বলল, তো করেন। গাছগুলো মনে হয় নতুন এনেছে, এর আগে এই ফুল গাছগুলো এই বারান্দায় দেখেনি। অবশ্য এই বারান্দায় তেমন আশাও হয়নি তার। জাগুক মুখ থেকে কাঁথা সরিয়ে বলল, মানে নিজে নিজে শাওয়ার নেওয়া পসিবল না। কথাটা শুনে তে চোখ তুলে তার দিকে তাকালো। সত্যি তো, এখন কি করব? আচ্ছা চলুন, আমি হেল্প করব। কি, তুমি তুমি আমাকে হেল্প করবে? হ্যাঁ, কেন, কি হয়েছে? পরে কথা শোনাতে পারবে না কিন্তু। শোনাবো না। দুজনে বাথরুমে। জাগুক বাম পাশের দিকে তাকিয়ে আছে, আর তে ডান পাশের দিকে। কি দিয়ে শুরু করবে সেটাই ভাবতেছে দুজনে। শেষে তে জাগুকের টি শার্টটা ধরে খুললো। চোখ একবার বন্ধ করতেছে, আবার খুলতেছে। হয়েছে, তুমি যাও, আমি ঝর্ণা অন করবো এখন। আচ্ছা, কিছু লাগলে বলবেন। জাগুক চুপ করে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। দরজা দিয়ে রুমে থেকে দেখা যাচ্ছে বিছানা গুছিয়ে যাচ্ছে সে। ঝর্ণা অফ করে নিজে নিজে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না। তেকে ডাক দিল পরে, না পেরে। তে তোয়ালে নিয়ে এসে আগে ওর মাথার চুলগুলো মুছে দিল ভালো করে, তারপর হাত ধরে বের করলো ওকে। বিছানায় বসিয়ে আলমারি খুলে একটা টি শার্ট নিয়ে জাগুককে পরিয়ে দিল সে। তারপর তোয়ালে দিয়ে আবারও চুল মুছে দিচ্ছে জাগুকের। জাগুক অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। ঠিক সেভাবেই যত্ন নিচ্ছে তে, যেমন করে তার মা যত্ন নিত। মা যত্ন নিতে নিতে বলতো, তোর বউও তোর এমন করে যত্ন নেবে। আর আজ সেটাও সত্যি হয়ে গেল। তে তোয়ালে সরিয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, এরকম মিটমিট করে হাসতেছেন কেন? এমনি। আজ অফিসে যেতে হবে না আপনার, আমি রাফি স্যারকে বলে দেবো কল করে। তুমি আমার ফোন এনে দাও। ওই তো টেবিলের উপর রাখা। তে গিয়ে ফোনটা জাঙ্কুকের হাতে দিয়ে জাঙ্কুকের জামা ধুতে চলে গেল। জাঙ্কুক রাফিকে কল করে জানালো তার অ্যাক্সিডেন্টের কথা। রাফি চিন্তিত হয়ে বলল বেড রেস্ট নিতে। জাঙ্কুক বুদ্ধি খাটিয়ে বলল, সেই বাসায় একা, তেকে তার দরকার, তাই তেও আসতে পারবে না। এক বলাতেই রাফি রাজি হয়ে গেল। ডান বলে দিল সাথে সাথে। তে জামা কাপড় বারান্দায় দিয়ে এসে দেখলো জাঙ্কুক খিলখিল করে হাসতেছে। কি হয়েছে আবার, এরকম হাসতেছেন কেন? রাফি স্যার ছুটি দেয়নি বলে মাথা কি গেছে আপনার? না, আমি তো ছুটি পেয়েছি, সাথে তোমারও ছুটি নিয়েছি। কি, স্যার আমাকে ছুটি দিয়েছেন? হুম। আচ্ছা, তাহলে আপনি বসুন, আমি রাখতে যাই। জাঙ্কুক টিভি অন করে ফোনে গেমস খেলতেছে এক হাত দিয়ে। এটা তার অভ্যেস, টিভি অন করে গেমস খেলা। কেন যে টিভি অন করে সেটা সে নিজেও জানে না, তবে টিভি অন না করলে ফোন দেখতে মজা নেই। তে রান্নাবান্না শেষ করে এসে দেখলো জাগুক মাথা বিছানার নিচে ঝুলিয়ে ফ্লোরে ফোন রেখে গেমস খেলতেছে। ওমা, এটা আবার কেমন স্টাইলে গেমস খেলা? আমি আরো অনেক স্টাইলে গেমস খেলতে পারি। রান্না শেষ হয়েছে কিনা বলো, খেয়ে ঘুমাবো, ঘুম আসতেছে অনেক। শেষ। বুয়া আছে? না, আমাকে হেল্প করে চলে গেছে। তাহলে ভেরি গুড। যাও, খাবার এনে আমাকে নিজ হাতে খাইয়ে দাও। হাত পা ভেঙে এখন আমাকে দিয়ে কামলা খাটাচ্ছে, স্টুপিড। কিছু বললে? না, আনতেছি। তে খাবার এনে জাগুককে নিজের হাতে খাওয়াই দিল, তারপর ওষুধ। জাগুক গেমসে মন দিয়ে কখন যে এক প্লেট খাবার শেষ করলো বুঝতে পারলো না। ওষুধ খেয়ে বিছানায় মাথা এলাতেই গভীর ঘুমে তলিয়ে গেল সে। এত তাড়াতাড়ি মানুষ কিভাবে ঘুমাতে পারে তাই ভাবতেছে তে। খেতে মন চাচ্ছে না তার। এদিকে জাগুক বাসায় একা, তাকে ফেলে রেখেও দেওয়া যাচ্ছে না। সুগা, ইউনো, জেহুক ভাইয়া তিনজনেই কি যেন কাজ করতে গেছে। তাকেও বলেনি আর জাগুককেও বলেনি। কি এমন কাজ যেটা জাগুকের চেয়েও জরুরি? আমার কেন জানি মনে হচ্ছে জাগুকের জন্যই করতে গেছে তারা, কারণ জাগুক তো ওনাদের কলিজা। এভাবে ওনার দুঃসময়ে আমার সাথে একা রেখে যেতে পারে না তারা, কিন্তু তারপরেও গেল। কিছু তো একটা আছে। ভাবতে ভাবতে তে পানির গ্লাসটা নিয়ে বেড থেকে উঠে দাঁড়াতেই দেখলো জাগুক ওর ওড়না মুঠো করে ধরে ঘুমাচ্ছে। কি জ্বালা, আমার ওড়না ধরলো কখন আবার? তে ওড়না টানতেছে আস্তে আস্তে, যেন জাগুক জেগে না যায়। ওমা, তারপরেও ছুটতেছে না। শেষে ওড়না রেখেই চলে গেল সে। কিছুক্ষণ পর এসে দেখলো পুরো ওড়না জাগুকটার গায়ে পেঁচিয়ে হাত পা চিটিয়ে ঘুমিয়ে আছে। তে হেসে দিয়ে বারান্দার পর্দা টেনে দিল। আলোর কারণে ঘুমের ঘুরে মুখ বাঁকাচ্ছে জাগুকটাই। তারপর মনে হলো এবার বোরিং সময় না কাটানোর চেয়ে কিছু কাজ করলে কেমন হয়। জাগুকের আলমারির ভেতর কেমন কেয়ামত হয়ে আছে, আমি বরং গুছিয়ে দেই। তে জাগুকের আলমারিটা ভালো করে গুছিয়ে দিল। শেষে নিচের তাকের জামাগুলো হাতে নিতেই কিসের যেন শব্দ হলো। নিচু হয়ে দেখলো ফ্লোরে একটা কাচের চুড়ি, যেটা ভেঙে দুই টুকরা হয়ে গেছে। এটা কার? ভাবতে ভাবতে তে সেটা রেখে দিয়ে আলমারির দরজা আটকালো। জাগুক চোখ খুলে ঘড়ির দিকে তাকালো। বিকাল 5টা বাজে তখন। একটু মাথা উঠিয়ে হেলান দিয়ে বসলো সে। দূরের চেয়ারে তে বসে আছে চোখ বন্ধ করে। জাগুক ওর দিকে তাকিয়ে নিজের দিকে তাকালো। গায়ে তের ওড়না। হেসে দিয়ে গায়ের থেকে সেটা খুলে নিল সে। নিজে নিজে ওঠার চেষ্টা করলো। এখন কিছুটা ঠিক লাগতেছে। পায়ে ব্যথা হালকা হালকা অনুভূত হয়, বেশি না।
তে গালে হাত দিয়ে মাথা দেয়ালে লাগিয়ে চেয়ারে বসা অবস্থায় ঘুমাচ্ছে। জাঙ্কুক তের কাছে এসে হাতের ওড়নাটা নিয়ে ওর গায়ে পেঁচিয়ে দিল। তের সাথে সাথে চোখ খুলে জাঙ্কুককে দেখে দাঁড়িয়ে পড়লো। আপনি উঠে গেছেন কেন? না ঠিক আছে, এখন পায়ে ব্যথা কম, হাঁটাচলা করতে পারি। তখনই কলিং বেল বেজে উঠলো। তে বলল সে গিয়ে দেখবে। তে গিয়ে দরজা খুলতেই এক এক করে ইউনো, সুগার, জেহুক মিলে বড় বড় বাক্স হাতে নিয়ে ঢুকতেছে বাসার ভেতর। তে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো এগুলা কি? সুগা থেমে মুখে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল চুপ থাকতে। তে ওদের চলে যাওয়া দেখতেছে। কি করবে ওরা, আর আমাকেই বা কেন চুপ হতে বলল? জাগক তার রুম থেকে এসে বলল তে তুমি এখন চলে যেতে পারো, সুগার সবাই এসে গেছে, তুমি বরং বাসায় গিয়ে রেস্ট নাও, আর যদি মন চায় তাহলে আমার রুমেও থাকতে পারো, আমার তাতে কোনো সমস্যা নেই। তে না ঠিক আছে বলে চলে গেল। জাগক বারান্দায় দাঁড়িয়ে ওর চলে যাওয়া দেখতেছে। সকাল থেকে অনেক খেটেছে মেয়েটা, এখন একটু রেস্ট নিক, আর তাই ওকে যেতে বলল সে। সুগা ইউনোর রুম থেকে টোস্টার শব্দ আসতেছে। সকাল থেকে ওরা কি পাকাচ্ছে সেটাই বুঝতেছে না জাঙ্কুক। কিরে তোরা কি করিস, দরজা খোল বলতেছি। জাঙ্কুক যা, এখন আমরা একটা কাজ করতেছি। কি কাজ করিস তোরা আমাকে না জানিয়ে? খোল দরজা, না হলে ভেঙে ফেলবো। যা, পরে জানতে পারবি। জাঙ্কুক গাল ফুলিয়ে এসে বারান্দায় দাঁড়ালো। বিকেলের শেষ দৃশ্য 4-5টায়। এই বিকালটা জাঙ্কুকের খুব 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 প্রিয়। মনের ভেতরটা কফি কফি করতেছে, কফির গ্রানও আসতেছে। বুয়া মনে হয় কফি বানাচ্ছে। চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিল সে। মায়ের কথা মনে পড়লো সাথে সাথে। বারান্দার গ্রিলে হেলান দিয়ে ল্যাম্প ছেড়ে টেবিলের উপরে মায়ের একটা ছবি রাখা, সেটার দিকে তাকিয়ে রইল সে। মা যেন হেসে তাকিয়ে বলল অগ্রিম শুভ জন্মদিন আমার জাঙ্কুক। জাঙ্কুক চমকে আবারও তাকালো ছবিটার দিকে। না, এটা কল্পনা, তবে হয়তো সত্যি। কাল আমার জন্মদিন, এই কথাটা শুধু মায়ের মনে আছে, আর সবার আগে মা উইশ করে। আমি তো ভুলেই গেছিলাম। জাঙ্কুক হেসে দিয়ে তেদের বাসার দিকে তাকালো। মনে হয় তেকে দেখা যাচ্ছে। রুম থেকে দূরবীনটা এনে সেদিকে দেখতে পেল যে তে কোমরে ওড়না পেঁচিয়ে রান্না করতেছে। কফি নিয়ে তাড়াতাড়ি শেষ করে সে বেরিয়ে পড়লো তের বাসার দিকে। তে, তোমার বর। তে মুচকি এসে গিয়ে দরজা খুললো। ওপারে জাঙ্কুক হেসে দিয়ে দাঁড়িয়ে আছে। কিছু খাবেন? না, কফি খেয়ে এসেছি, ভাল লাগতেছিল না বলে এখানে চলে আসছি। বিছানায় গিয়ে রেস্ট নেন, এভাবে হাঁটাহাঁটি করলে পায়ের ব্যথা বেড়ে যাবে। কাজ করতে করতে তে কথাটা বলে চেয়ে দেখলো তার বলার আগে জাঙ্কুক বিছানায় শুয়ে মরার মতো ঘুমাচ্ছে। তখনই দরজায় কে যেন নক করলো। তে জাঙ্কুকের থেকে চোখ সরিয়ে গিয়ে দরজা খুললো। ওপারে দুজন লোক দাঁড়িয়ে আছে, পরনে তাদের নর্মাল শার্ট আর প্যান্ট, মুখের গড়নে বয়সের ছাপ। একগাল হাসি দিয়ে তের দিকে চেয়ে আছে তারা। তে চমকে সালাম দিল। ওনারা সালাম নিয়ে বললেন জাঙ্কুকের বাবার অফিসের কর্মচারী তারা। তে ব্যস্ত হয়ে তাদের ভেতরে আসতে বলল। তারা সাথে সাথে না করে বলল তারা অন্য কাজে এসেছে। তে জাঙ্কুককে ডাক দিল। জাঙ্কুক খেলিয়ে দুলিয়ে বেড থেকে নেমে এগিয়ে আসলো। তাদের দেখে মুচকি এসে জড়িয়ে ধরলো। তে অবাক হয়ে তাকিয়ে আছে। আচ্ছা জাঙ্কুক, ওনারা কারা? উনি আমার শফিক কাকা, আর উনি হচ্ছেন রফিক কাকা, বাবার অফিসে জব করে। তা হঠাৎ আপনারা এখানে আসলেন, কোনো সমস্যা হয়নি তো? বাবা ঠিক আছে? ঠিক আছে। আসলে স্যার তে মায়ের জন্য কিছু গিফট পাঠিয়েছে। গিফট? হ্যাঁ, ওগুলো দিতেই আমরা এসেছি, এখন দিয়ে চলে যাব। হাতে সময় নেই, মোহনগঞ্জ যেতে আবার ট্রেন ধরতে হবে। শফিক আঙ্কেল থেকে একটু সরে দাঁড়াতে বললেন। তে সরে দাঁড়াতেই নিচ থেকে 3জন লোক মিলে ধরে একটা আলমারি ঢোকালো বাসার ভেতর। তে হা করে তাকিয়ে আছে। জাঙ্কুক হাসতেছে, কারণ তার বাবা যখন জেনেছে ছেলে বিয়ে করেছে, তার উপর বউকে কিছু দেওয়া হয়নি, তাহলে তো মাস্ট কিছু না কিছু দিতেই হবে। আলমারি রাখা শেষ হলে এবার 3জন লোক চলে গিয়ে নিচ থেকে লাগেজ আনতেছে। এক এক করে প্রায় 5টার মতন লাগেজ এনেছে। আবারও গেলেন। এবার কে আনতে গেল? জাঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকালো। একটা বিরাট ট্রাক দাঁড়িয়ে আছে, সেটা থেকে জিনিসপাতি নামিয়ে ওনারা আনতেছেন দোতলায়। জাঙ্কুক বিস্মিত হয়ে বাবাকে কল করলো। বাবা রিসিভ করে বলল সব পেয়েছিস? বাবা এইসব কি, এত কিছু কেন? তোমাকে বললাম না আমার বিয়ের কথা আপাতত চাপা রাখতে। আমি গিফট দিলে বুঝি সবাই জেনে যাবে তুই ম্যারিড? বলদ কোথাকার। তোকে তো দিচ্ছি না, দিচ্ছি আমার স্ত্রী জিনের পুত্রবধূকে। তোর কিরে? চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে থাক, আর থেকে ফোন দে, ওর সাথে কথা বলবো আমি। জাগক থেকে ফোন দিয়ে বলল বাবা কল করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা। সব এক এক করে দেখে বলিও তোমার পছন্দ হয়েছে কিনা। কেমন? এসবের কি দরকার ছিল? আমার ইচ্ছে আমি আমার বেতনের টাকা দিয়ে কিনবো। সব ধীরে ধীরে, সেটা কিনলে কিনিও, এখন আমার যে দায়িত্ব সেটা আমি পালন করতেছি। নাহলে স্বপ্নে তোমার শাশুড়ি এসে আমাকে বকা দেবে। কাল রাতে আমার স্বপ্নে এসে আমাকে মনে করিয়ে দিয়েছে তোমাকে উপহার দেওয়ার কথা, তাই তো দিচ্ছি। স্বয়ং জিনের এই ইচ্ছা, তাই তুমি না করিও না। জিনকে তো চেনো, ও তোমাকে খুব ভালোবাসতো।
আচ্ছা। তে ফোনটা জাঙ্কুকের হাতে দিয়ে দরজার দিকে তাকালো। ওই লোকেরা এবার সোফা আনতেছে। আরো কজন মিলে ধরে টেনে টুনে 2 ঘন্টার ভেতরে পুরো বাসা তার সাজিয়ে দিয়ে চলে গেল। তে মাথায় হাত দিয়ে ডাইনিং টেবিলের পাশে একটা চেয়ারে বসে আছে, আর জাঙ্কুক সোফায় লম্বা হয়ে শুয়ে গেমস খেলে যাচ্ছে। বাবার চয়েস এত ভালো, এসব কবে কিনলো কে জানে। এখন আমার মনে হচ্ছে এখানে থাকি, টিভি দেখবো। আসতে বসো এখানে। চুপ করেন তো, এসব নিয়ে আপনার বাসায় নিয়ে যান, আমার লাগবে না। আমার বাসায় এসব আছে। আর তুমি এমন করো কেন? মায়ের ইচ্ছা পূরণ হচ্ছে। মা তোমার কষ্ট দেখে বাবাকে দিয়ে এসব আনিয়েছে। আহা, বেডরুম, ডাইনিং রুম, গেস্ট রুম, কিচেন সব সাজিয়ে দিয়েছে। আই এম ইমপ্রেসড। বাট আলু, পেঁয়াজ, রসুন, আদা ওগুলো দিল না কেন? তে সোফা থেকে কুশন নিয়ে জাঙ্কুকের গায়ে ছুঁড়ে মারলো। সরি সরি, দেখিও আজকে মা বাবার স্বপ্নে এসে বাবাকে ঝাড়ি দেবে ভালো করে। তোমাকে শুধু ফার্নিচার দিয়েছে সে কারণে, কারণ মাসকাবারি জিনিসও তো অনেক ইম্পর্টেন্ট। আপনি একটু চুপ থাকবেন? এমনিতেও কত টাকা খরচ হয়ে গেছে? বেশি না, মাত্র 3.5 লাখ টাকার ফার্নিচার। দাম শুনে তে চোখ কপালে তুলে নিয়ে পানি খেতে লাগলো বারবার। এত টাকার ফার্নিচার কিনা তার হয়ে গেল। রাত 8টার দিকে তে রান্না শেষ করে এসে দেখলো জাঙ্কুক সোফায় ঘুমিয়ে পড়েছে। তাই কাগজ কলম নিয়ে আরেক রুমে চলে গেল সে। কাল সে তার চাকরির বেতন পাবে, মাসে 1 তারিখ কাল। যা যা কিনবে সব লিস্ট করতেছে সে। এরপর ওই লাগেজগুলোর দিকে তাকালো। পা টিপে টিপে সেখানে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাগেজ খুললো। একটাতে জর্জেট শাড়ি, একটাতে সালোয়ার কামিজ, আর একটাতে সুতির শাড়ি, আরেকটাতে সাজগোজের জিনিসপাতি, একটাতে শ্যাম্পু, ক্রিম, সাবান, হেয়ার অয়েল, ব্রাশ, টুথপেস্ট, জুতা, চুড়ি, কানের গলার সেট। তে হা করে বসে চেয়ে আছে। এসব তার? একটা কালো রঙের শাড়ি নিয়ে সে পরে ফেললো, কিন্তু আয়না তো নেই। মনে পড়ে গেল তাকে তো ড্রেসিং টেবিলও দিয়েছে। দৌড়ে নিজের রুমে নিজেকে দেখতে যেতেই শাড়িতে পা পেঁচিয়ে দুম করে পড়ে গেল। হঠাৎ এমন শব্দ শুনে জাঙ্কুক ঘুম থেকে উঠে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলো তে ফ্লোরে পা ধরে বসে আছে। এ কি, কি হয়েছে তোমার? কিছু না, জলদিতে হাঁটতে গিয়ে পড়ে গেছি। জাঙ্কুক কাছে এসে তের হাত ধরে ওকে উঠাতে যেতেই দেখলো কালো রঙের শাড়ি পরে আছে তে। ওর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে জাঙ্কুক মুচকে এসে ওকে তুললো নিচ থেকে। পছন্দ হয়েছে সব? অনেক কিছু দিয়েছে আজ। কথাটা বলে তে নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো। ড্রেসিং টেবিলটার আয়না ফ্লোর থেকে উপর পর্যন্ত। এতদিন আয়না পায়নি নিজেকে দেখার জন্য, আর আজ কিনা পায়ে নখ থেকে মাথার উপর পর্যন্ত দেখতে পারতেছে। খুশিতে তে চোখ দিয়ে পানি এসে গেল। জাঙ্কুক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে সেন্টার ফিশ কেটে কেটে বলল, কাল একটা শাড়ি পরে অফিসের জন্য বের হইও। কেন? আমি বলেছি তাই। তে ব্রু কুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। জাঙ্কুক সেদিকে খেয়াল না করে লাগেজ থেকে একটা শাড়ি খুলে তের হাতে ধরিয়ে দিল। লাল গোলাপি একটা শাড়ি, গাঢ় রং। তে শাড়িটার দিকে চেয়ে বলল, কাল পরবো কেন? আমি বলছি তাই পরবা, এত কথা বলো কেন তুমি? যাও চা বানাও। তে মুখ বাঁকিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। জাঙ্কুক সোফায় বসে ওর দিকে তাকিয়ে আছে। পরনে সুতার কালো শাড়ি, খোপা করা, কি সুন্দর লাগতেছে ওকে। তেমন যেন এই অল্পতেই জাঙ্কুকের কাছে অনেক মনে হয়। তে চা এনে সোফার সামনে টি টেবিলে রাখলো, অথচ কাল এই সময়ে সে ফ্লোরে বসে চা খেয়েছে। পুরো বাসার ভাবি পাঠিয়ে দিয়েছে জাঙ্কুকের বাবা। এর মাঝে দাদা এসে সব দেখে গেছেন আর বলেছেন বেশ ভালো সব ফার্নিচার। জাঙ্কুক চা খেয়ে বসে আছে বলে তে ওকে টেনে বের করে দিয়েছে বাসা থেকে। বেশি রাত হয়ে গেলে আবার দাদা বাসা থেকে বের হতে দেবে না। জাঙ্কুক বাসায় গিয়ে নিজের রুমে এসে শুয়ে পড়লো। জাস্ট 12টা বাজার 2 মিনিট আগে সুধা ইউনো যে হোক পা টেপে টেপে রুমে ঢুকলো। জাঙ্কুক গভীর ঘুমে। দরজা জ্বালিয়ে সুধা ওর পাশে এসে দাঁড়ালো। যে হোক ঘড়ির দিকে তাকিয়ে বলল, আর 10 সেকেন্ড। ইউনো স্প্রে নিয়ে আবারও কাছে এসে দাঁড়ালো জাঙ্কুকের। রেডি, 1 2 3। হ্যাপি বার্থডে জাঙ্কুক। সুগা রুমের বাতি জ্বালিয়ে দিল সাথে সাথে, আর ইউনো পার্টি স্প্রে দিয়ে জাঙ্কুককে সারা ভূত বানিয়ে দিল। জাঙ্কুক মাথায় হাত দিয়ে বসে আছে। ওরা সবাই হাসতে হাসতে লুটপুটি খাচ্ছে। জাঙ্কুক ব্রু কুচকে বলল, তোরা তাহলে এই জন্যই আজ সারাদিন বাসায় ছিলি না? আরে না, আমরা তো তোর জন্য সারপ্রাইজ রেখেছি, সেটা কাল সন্ধ্যায় রক অ্যান্ড রোল ক্লাবে। সেখানে তোর বার্থডে সেলিব্রেট হবে। সেগুলোর ডেকোরেশনের জিনিসপত্র কিনতে গেছি বলেই আমরা আজ সারাদিন বাসায় ছিলাম না। এত টাকা খরচ করার কি দরকার? আমাদের বার্থডেতেও তো তুই কত টাকা খরচ করিস, তাহলে আমরা কেন নয়? এখন চুপচাপ ফ্রেশ হয়ে সুপার রুমে আয়, বিয়ার খাবো। না, আমার ঘুম আসতেছে। তোরা যা, এনজয় কর। না, তোকে ছাড়া চলবে না, তুই সহ চল। বার্থডে বয় হলি তুই। তিনজনে মিলে টেনে হিচড়ে জাঙ্কুককে সুপার রুমে নিয়ে আসলো। পরদিন সকালে তে মিষ্টিকে বনানি শেষ করে জাঙ্কুকের বাসার কলিং বেল চাপ দিল কয়েকবার।
জাঙ্কুক কেমন আছে দেখার জন্য। জাঙ্কুক অনেক কষ্টে বিছানা থেকে উঠলো। কাল অনেক বেশি ড্রিঙ্কস করা হয়ে গিয়েছিল বলে দেরি করে ঘুমিয়েছে সবাই। দরজা খুলতেই হুমড়ি খেয়ে তের গায়ের উপর গিয়ে পড়ল সে। এখনো মাথা ঘুরতেছে তার। সে চমকে উঠে ধরে বলল, পায়ে এখনো ব্যথা হয় আপনার? না, পায়ে ব্যথা না আমার। কাল আসলে কিছু না। আসো, ভেতরে আসো। সে ভেতরে ঢুকতে দেখলো টেবিলে 5-6টা খালি মদের বোতল। এই চোখ বড় বড় করে বলল, আপনি কাল মদ খেয়েছিলেন? বেশি না, একটা বোতল অনলি। কি দরকার ছিল শরীর খারাপের ভেতর এসব খাওয়া? সে জাঙ্কুকে বকতে বকতে ওড়না কোমরে পেঁচিয়ে রান্নাঘরের দিকে গিয়ে চা পাতা 2 চামচ বেশি দিয়ে কড়া করে চা বানালো জাঙ্কুকের জন্য। জাঙ্কুক বিছানায় পা রেখে মাথা ফ্লোরে রেখে ঘুমাচ্ছে। সে চা বানিয়ে ওর রুমে ঢুকে দেখলো ছোট ছোট জকজকে কুচি কুচি করা কাগজ সারা রুমে ভর্তি। টেবিলের উপর পার্টি স্প্রে, তবে এটাতেই চিনতে পারলো না। জাঙ্কুকের পাশে বসে ওর হাত ধরে নাড়িয়ে ওকে ডাকলো, কিন্তু সে মরার মতো ঘুমাচ্ছে। শেষে চুল ধরে টান দিতেই উঠে পড়লো। ভ্রু কুচকে চা নিয়ে তের দিকে তাকিয়ে বলল, বরকে কেউ এমন করে ঘুম থেকে ওঠায়? তে সেদিকে মন না দিয়ে টেবিল থেকে স্প্রে বোতলটা নিয়ে বলল, এটা এমন কেন? বাচ্চাদের কার্টুনের প্রিন্ট করা পারফিউমের বোতলটার উপর। জাঙ্কুক চায়ে চুমুক দিয়ে বলতে যাবে এটা সেই পারফিউম স্প্রে না, এটা পার্টি স্প্রে। তার আগেই কি ফুস করে তার সারা গায়ে মুখে স্প্রে করে দিছে। ফেনা দেখে সে ভয়ে চমকে ছুঁড়ে মারলো স্প্রে বোতলটা। জাঙ্কুক হাসতে হাসতে উঠে এসে ওকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। তে সাদা বোধ হয়ে জাঙ্কুকের দিকে চেয়ে আছে। জাঙ্কুক হাত দিয়ে ওর মুখ আর গাল থেকে ফেনা মুছে দিল। তারপর বিছানায় এসে বসে হাসতে হাসতে বলল, তুমি সত্যি এই স্প্রে চিনো না? চুপ করুন, ফাইজলামের জায়গা পান না। হ্যাঁ? তে চোখ মুখ মুছতে মুছতে চলে গেল বাসা থেকে। চা খেয়ে ভালো লাগতেছে, মনে হচ্ছে মাথা ধরা কমেছে। আর আজ ভার্সিটিতে যাবো নাকি যাবো না, গেলে রক্ষা থাকবে না। গতবার এই দিনে 11টা প্রপোজ পেয়েছিলাম, এবার কয়েকটা পাবো কে জানে। আমি বুঝি না আমার বার্থডেতে সবাই প্রপোজ কেন করে আমাকে। ভাবতে ভাবতে জাঙ্কুক জ্যাকেট চুজ করতে গিয়ে আলমারি খুললো। ও মা, সব দেখিয়ে গোছানো। তের কাজ এটা। যাক, ভালো হয়েছে। একটা খয়েরি রঙের জ্যাকেট নিয়ে সেটা পরে রেডি হয়ে নাস্তা করে নিল সে। তে বাসায় এসে ভাত খেয়ে রেডি হয়ে বের হতেই দেখলো জাঙ্কুক বাইক নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছে। তে রেগে নিচে নেমে বলল, আপনাকে কি ভূতে কিলাই? অ্যাক্সিডেন্ট হয়েছে 2 দিনও হয়নি, আর উনি আজ আবার বাইক নিয়ে বেরিয়ে গেলেন। আই এম ফাইন, এখন ওঠো বাইকে, ভার্সিটিতে লেট হচ্ছে। তে উঠে বসতেই জাঙ্কুক গাল তুলে পেছন ফিরে ওর দিকে তাকালো। তে ঢোক গিলে বলল, কি হয়েছে? কি হয়েছে মানে? তোমাকে বলছি না সেই শাড়িটা আজ পরতে। আরে আজ আমার জাস্ট 2টা ক্লাস, আমি বাসায় ফিরে সেটা পরবো, তারপর অফিস যাব। ও ঠিক আছে তাহলে। ভার্সিটিতে ঢুকতেই দেখে সবাই পেছনে ফিরলে জাঙ্কুককে ঘিরে ধরলো। তে রোবটের মতো এক কোনায় দাঁড়িয়ে সবার কাণ্ড কারখানা দেখে যাচ্ছে। ভিড়ের মধ্যে যারা আছে তাদের কারোর হাতে ফুল, কারোর হাতে ফুলের তোড়া, কারোর হাতে গিফট বাক্স। তে ভাবতেছে জাঙ্কুক কি কোনো ম্যাচ জিতেছে, নাকি সবাই এমন ঘিরে ধরেছে কেন তাকে। কান পেতে শোনার চেষ্টা করলো সে। অবশেষে সে জানতে পারলো আজ জাঙ্কুকের জন্মদিন। তে অবাক হয়ে গেল এটা শুনে। সে তো জানতো না এই কথা। জাঙ্কুক একবারও বলেনি বেয়াদব একটা। আমি গিফট দিতে পারবো না বলে আমাকে জানায়ওনি। জাঙ্কুক সবার গিফট নিয়ে বোগামের হাতে দিল। বোগাম পরিচিত একটা রিকশায় সব তুলে বলল জাঙ্কুকের বাসায় পৌঁছে দিতে। সেখানে যে বডিগার্ড আছে তার হাতে দিলেই হবে। তে দূরে দাঁড়িয়ে এখনো সব দেখে যাচ্ছে। কি ভাই, এবার প্রেম নিবেদন কয়টা পাইছো? এবার 15টা। ওয়াও, তা কার প্রপোজ অ্যাকসেপ্ট করবেন? জাঙ্কুক জ্যাকেট টেনে তের দিকে চেয়ে বলল, কারোর না। এক এক করে সবাই চলে গেছে। জাঙ্কুক একটা গোলাপও পেয়েছে। তেকে দেখে সেটা কামড়ে ধরে বটতলার দিকে বসলো সে। তে মুখ বাঁকিয়ে ক্লাসরুমের দিকে চলে গেল। কি রে, তে তোরে উইশ করে নাই? না রে যেহোক, আমি ওকে জানাইনি। জানাইনি বলে উল্টা রাগ করছে। জানালেও কি না জানালেও কি, জানাসনি ভালো করিসনি। ওর কাছে তোকে দেওয়ার মতো তো কোনো এক্সপেন্সিভ গিফট নেই। না যেহোক, গিফট সবসময় কিনতে হয় না, চাইলেই যে কোনো কিছুকে গিফট হিসাবে দেওয়া যায়, বুঝলি। তে 2টা ক্লাস শেষ করে বাসায় ফিরে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে গাল ফুলিয়ে বলল, পরবো না শাড়ি, দেখি কি করে। জন্মদিনের কথা কিনা আমাকেই জানালো না। কতটা বেয়াদবি করছে। তে খাটের মাঝখানে গিয়ে বসে রইল। দরজায় কে যেন টোকা দিচ্ছে। নিশ্চয়ই ওলি এসেছে। খাট থেকে নেমে গিয়ে দরজা খুলল তে। ওপাশে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। সে ভ্রু কুচকে রেগে রেগে বলল, এখনো শাড়ি পরনি? পরবো না, কি করবেন? আমি তো কেউ না, আমাকে একটাবার জানালেনও না যে আজ আপনার জন্মদিন। কেন, কি গিফট দেবা তুমি? কথাটা শুনে তে মুখটা গম্ভীর করে রান্নাঘরের দিকে চলে গেল। চোখ মুছে বলল, ভালো করেছেন জানাননি। আসলেই আমার কাছে কিছু নেই যে আপনাকে দিব, সেই সামর্থ্য আমার নেই।
তবে আজ বেতন পেলে একটা কিছু গিফট কিনে দেব আপনাকে। আমি যদি টাকা দিয়ে কেনা গিফটের চেয়েও দামি কিছু চাই? তে চোখ মুছে পেছন ফিরে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, সেটা কি? জাঙ্কুক কাছে এসে ওর চোখ মুছে দিয়ে বলল, সময় হলে ঠিক আদায় করে নেব। শাড়ি পরে নাও, এখন একসাথে অফিসে যাব। জাঙ্কুক সোফায় গিয়ে বসে ফোনে গেমস খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। তে নিজের রুমে এসে শাড়িটা নিয়ে কিছুক্ষণ ভাবলো যে জাঙ্কুক গিফট হিসাবে কি নেবে ওর থেকে। তারপর শাড়িটা পরে চুল ছেড়ে দিয়ে বের হতে যেতেই মনে পড়লো কাল তো সাজগুজের অনেক জিনিস পাঠিয়েছে জাঙ্কুকের বাবা। সেসব নিয়ে তে ড্রেসিং টেবিলের সামনে টুল টেনে বসে মুখে পাউডার লাগালো। তারপর কপালে টিপ, কানের দুল, গলার হার নিয়ে লিপস্টিক লাগাতে যেতেই ওপর থেকে জাঙ্কুক বলে উঠলো, লিপস্টিক লাগাইও না। কেন? আমি বলছি তাই। ওই ঠোঁট এমনিতেই সুন্দর, রং করার কোনো প্রয়োজন নেই। তে মুখটা ফ্যাকাশে করে লিপস্টিক রেখে দিয়ে বের হলো রুম থেকে। জাঙ্কুক পেছন ফিরে ওকে দেখে জাস্ট মুচকি হেসে দিল। জ্যাকেট টেনে ঠিক করে বলল, চলো। শিওর আজ আমাদের দেখে সবাই বলবে আমরা বিবাহিত। তে লজ্জা পেল। অবশ্য এই লজ্জাটা সেদিন থাকা জরুরি ছিল, যেদিন ওদের বিয়ে হয়েছিল। জাঙ্কুকের কাঁধে হাত রেখে বাইকে উঠে বসলো সে। অফিসে আসতেই সবাই জাঙ্কুকে বার্থডে উইশ করলো, গিফটও দিল। তে এক কোণায় দাঁড়িয়ে ভাবতেছে উইশ করবে তো কিভাবে করবে। জাঙ্কুক তার কেবিনে বসে তের দিকে তাকিয়ে বলল, উইশ করতে যদি এত ভাবতে হয় তাহলে উইশ করতে হবে না, উইশ না করেও বার্থডে সেলিব্রেট করা যায়। তে মুখ বাঁকিয়ে এসে তার কেবিনে বসলো, কাজ করতে করতে বলল, শুভ জন্মদিন। জাঙ্কুককে যেন ধমক দিয়ে উইশটা করলো। জাঙ্কুক চোখ বড় করে বলল, এমন করে উইশ করে মানুষ, তাও বউ হয়ে? তো কি করবো, চুমু খেয়ে বলবো? কথাটা শুনে জাঙ্কুক দাঁত কেলে তাকালো ওর দিকে। তে মাত্র কি বলল সেটা বুঝতে পেরে লজ্জায় আরো দিকে ফিরে গেল। ইস, কি থেকে কি বলে ফেললাম, ধুর। অফিস ছুটি শেষে রাফি স্যার এসে যাদের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের হাতে তাদের বেতন বুঝিয়ে দিলেন। তে তার বেতন পেয়ে খুশিতে আটখানা হয়ে গেছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। টাকা ব্যাগে নিয়ে অফিস থেকে বেরিয়ে জাঙ্কুকের বাইকে উঠে বসলো সে। জাঙ্কুক ফোনে কথা বলতে বলতে আসতেছে। উফ, আজ দেরি হয়ে গেছে অনেক। কেন, কোথাও যাবেন নাকি? কোথায়? গেলেই দেখতে পাবা। জাঙ্কুক তেকে নিয়ে রক অ্যান্ড রোল ক্লাবে আসলো। তে চারদিকে দেখে বিস্মিত হয়ে বলল, এখানে কেন? আমার বার্থডে পার্টি এখানে হবে। আমি যাব না। পরিবেশ এমন কেন? আমি আছি না। তে মাথা নাড়িয়ে জাঙ্কুকের পিছু পিছু ক্লাবে ঢুকলো। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে একসাথে, নীল সবুজ বাতি জ্বলতেছে, একবার অফ হচ্ছে আবার অন হচ্ছে। জাঙ্কুক বোগাম আর জোগাতের পাশে গিয়ে দাঁড়ালো, সাথে করে তের হাত মুঠো করে ধরে ওকেও নিয়ে গেল সেদিকে। তে আশেপাশে সবাইকে দেখতেছে এক এক করে। আজ এখানে যারা এসেছে তাদের সবাইকেই কম বেশি চিনে দেয়, কারণ সবাই ভার্সিটির। জাঙ্কুকের সাথে বটতলায় এদের প্রায় সময় দেখতে পেরোতে। ভিড়ের মাঝে জিমিনকে দেখতে পেয়ে এগিয়ে গেল সে। জিমিন থেকে পেয়ে তো মহা খুশি। জিমিন আর তে কথা বলা শুরু করে দিল। একজন ওয়েটার গ্লাসে করে জুস 4 গ্লাস নিয়ে হেঁটে যাওয়ার সময় তে আর জিমিনকে সাধলো। তে নিতে যেতে জাঙ্কুক দূর থেকে ওকে ওয়েট করতে বলল। এগিয়ে এসে গ্লাস নিয়ে টেস্ট করে বলল, তে এটা তুমি খাবা না। কেন? এটা নর্মাল ম্যাঙ্গো জুস না, এটাতে ওয়াইন মিক্স করা আছে। ব্রো, তুমি বরং এক কাজ করো, নর্মাল ড্রিঙ্কস 2টা আনো, ওদের দুজনের জন্য। ওইটা ঠিক আছে বলে চলে গেল। জিমিন থেকে এক ঠেলা দিয়ে বলল, এত কি আর? তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তার হাতের জুস খেতে খেতে মুচকি হেসে চলে গেল। কি রে, তোদের মাঝে কি ফোড়ন চলছে? আমি কি ধরে নিতাম যে তোদের অবশেষে প্রেমের পাঁচফোড়ন টেস্ট করা হয়ে গেছে? আরে ধুর, এসব কি বলিস? ওইদিকে একটা জায়গায় লাইট হাইলাইট করা হলো। সবাই সবার কাজ দেখে সেদিকে ফিরে তাকালো। জেনি দাঁড়িয়ে আছে মাঝখানে, পরনে গ্রিন ওয়েস্টার্ন ড্রেস। পার্টির সাজ দিয়ে এসেছে আজ সে। এসে বলল, অ্যাটেনশন প্লিজ, আজ আমার ভালোবাসার মানুষ জিয়ন জাঙ্কুকের বার্থডে। এই দিন তার জন্য অনেক অনেক স্পেশাল, আর আমার কাছেও। আমি জাঙ্কুককে এখানে ডাকতে চাই। জাঙ্কুক প্লিজ কাম। জাঙ্কুক জ্যাকেট ঠিক করে এগিয়ে গেল। তে মুখটা ফ্যাকাশে করে চেয়ে আছে সেদিকে। জাঙ্কুক জেনি থেকে মাইক নিয়ে হেসে মাথার চুলগুলো হাত দিয়ে উপরের দিকে তুলে দিল। তারপর বলল, এবার কেক কাটা যাক। জেনি এই কথাটা আশা করেনি। সে ভেবেছিল হয়তো তার উক্তির জন্য জাঙ্কুক তাকে ধন্যবাদ দিবে, কিন্তু তা না করে উল্টো কথা এড়িয়ে গেল জাঙ্কুক। জাঙ্কুকের এপাশে সুগা আর ওপাশে জেনি দাঁড়িয়েছে। তে দূরে জিমিনের সাথে দাঁড়িয়ে আছে। লিগালি ওয়াইফ হওয়া সত্ত্বেও আছে জাঙ্কুকের থেকে কতটা দূরে।
তার অধিকার কেউ নেই। জাঙ্কুক তো জেনিকেই সবার আগে কেক খাওয়াবে, আর না খাওয়ালে জেনি সব উল্টাপাল্টা করে দেবে। জাঙ্কুক ছুরি হাতে নিয়ে যে ছেলেটা সকল লাইট অফ অন করার দায়িত্বে আছে তার দিকে তাকিয়ে চোখ মেরে দিল। ছেলেটা হাত উঠিয়ে ওকে জানালো। জাঙ্কুক কেক কেটে হাতে দিতেই সব লাইট অফ হয়ে গেল সাথে সাথে। সবাই বলে যাচ্ছে লাইট কেন চলে গেল, কখন আসবে, এসব বলাবলি করতেছে সবাই। এদিকে জাঙ্কুক তের কাছে এসে ওর হাত ধরে দূরে নিয়ে গেল ওকে। হাতের স্পর্শেই তে চিনতে পেরেছে এটা জাঙ্কুক, আর তাই সে টু শব্দটাও করেনি। জাঙ্কুক দূরের আলোতে তেকে নিয়ে ওকে কেক খাইয়ে দিল। তের চোখে মুখে হাসি ফুটে উঠেছে। সে জানতো না জাঙ্কুক যে তাকে এভাবে কেক খাইয়ে দেবে, তাও আবার সবার প্রথম। জাঙ্কুক পকেট থেকে টিস্যু নিয়ে তের মুখ মুছিয়ে দিয়ে বলল, স্ত্রী হিসাবে এটা তোমার অধিকার, তে অন্য কারোর নয়। কথাটা বলে জাঙ্কুক চলে গেল। তে মুগ্ধ চোখে চেয়ে জাঙ্কুকের চলে যাওয়া দেখছে। জাঙ্কুক আগের জায়গায় দাঁড়িয়ে জোরে ডান বলল। সেই ছেলেটার ডান শুনতে পেয়ে লাইট আবার অন করে দিল। জাঙ্কুক, তুই ডান বললি কেন? আসলে সুগা, কেকের প্রথম পিসটা আমি খেয়ে ফেলেছি, লোভ সামলাতে পারিনি, তাই ডান বললাম। সুগা দুষ্টুমি করে এক ঘুষি দিল ওর পেটে। সবাই হেসে দিল। জাঙ্কুক কেক আরেক পিস নিয়ে সুগাকে, জেহুবকে আর ইউনোকে খাইয়ে দিল, তারপর জেনিকে। সুগার জেহুব মিলে লাস্টে যে কেক ছিল সেটা জাঙ্কুকের সারা মুখে মাখিয়ে দিল, তারপর পার্টি স্প্রে দিয়ে আবারও ভূত বানিয়ে দিল ওকে। কেক এক পিস দিয়ে তোরা আমাকে ভূত বানাইছিস, কিন্তু তোদের বার্থডেতে আমি আলাদা একটা কেক আনবো, যেটা শুধু তোদের গালে মাখানোর জন্য। জাঙ্কুক, তুই ভুলে যাস কেন, আমরা তোরই বেস্ট ফ্রেন্ড। আমরাও আলাদা একটা কেক অর্ডার দিয়ে বানিয়েছি শুধুমাত্র তোর সারা গায়ে মাখানোর জন্য। এই না, খবরদার। জাঙ্কুক দৌড় দিল। সবাই মিলে কেক নিয়ে ওর পিছু পিছু গেল। জেনি এক পিস কেক নিয়ে মুঠো করে ধরে তের দিকে তাকিয়ে ওর কাছে আসলো। সো স্যাড তে, জাঙ্কুক তোমাকে এক পিস কেকও খাওয়ালো না। ইটস ওকে, ও বুঝতে পেরেছে ওর সাথে আসলেই কাকে মানাই। অ্যান্ড আই এম সরি, কারণ এখন আমি জাঙ্কুকের জন্মদিন উপলক্ষে তোমাকে কেক মাখাবো। তে সরতে যাওয়ার আগেই জেনি তের চুলে গালে কেক লাগিয়ে দিল। তে বিরক্ত হয়ে বলল, কি সমস্যা, কি ক্ষতি করলাম আমি আপনার? সবসময় এমন করেন কেন? তুমি আমার জাঙ্কুককে আমার থেকে কেড়ে নিতে চাও, আর সেটা আমি হতে দেব না কিছুতেই। জাঙ্কুক টিস্যু দিয়ে মাথা মুছে এসে দেখলো তেরও একই অবস্থা। এই হাল কি করলো তোমার? তে রেগে বেরিয়ে চলে গেল ক্লাব থেকে। এক্সকিউজ মি গাইস, তোমরা ফান করো, আজ আমি আসি। আমার এখন বাসায় ফিরে ফ্রেশ হতে হবে। তে দাঁড়াও। কি? যে করেছে তার হয়ে আমি সরি বলতেছি, আর এসব জেনি করেছে আমি জানি। তাকে আমি পরে বুঝিয়ে দেবো যে তুমি আমি বাসায় যাব, প্লিজ, আর কোনো কথা নয়। ওকে, বাইকে ওঠো। তে বাইকে উঠে বসতে জাঙ্কুক বাইকের আয়নায় তাকিয়ে বলল, একটা কথা রাখবে? কি? আজ আমার বাসায় থাকবে? সুগারা আস্তে আস্তে সারা রাত হয়ে যাবে। না, আমার বাসায় গিয়ে গোসল করতে হবে, আর আমার জামা কাপড় তো আমার বাসায়। আমার কাছে একটা 3 পিস আছে, আমি তুহার জন্য কিনেছিলাম। তুমি না হয় সেটা পরিও, আমি ওকে আরো একটা কিনে দেব। ও তো চিকন, তাও আমার মনে হয় ওর সেই জামাটা তোমার গায়ে ফিট হবে। ঢিলা জামা। না, আমি আমার বাসায় যাব। জাঙ্কুক চুপচাপ বাইক চালাচ্ছে। হঠাৎ করে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। গেল তো গেলই, থামাথামি নেই। দুজনে ভিজে টইটুম্বুর হয়ে গেছে। জাঙ্কুকের বাসার সামনে দিয়েই তেদের বাসায় যেতে হয়। বৃষ্টির জন্য বাইকও চালানো পসিবল হচ্ছে না। এত গতি বৃষ্টির শেষে তার বাসার সামনে এসে বাইক থামালো জাঙ্কুক। তের হাত ধরে বিল্ডিং এর ভেতরে চলে গেল সে। তোমার বাসায় যাওয়া একদম ইম্পসিবল হয়ে গেছে, বাধ্য হয়ে বাইক আমার বাসার সামনেই থামালাম। এখন কি করবা তুমি বলো? আচ্ছা ঠিক আছে, চলুন। বৃষ্টি তো থামতে চাই না, এমনিতেও ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে, তা না হলে জ্বর চলে আসবে। চলো। বাইরে বৃষ্টি, মেঘ থেমে থেমে নয়, প্রতি সেকেন্ডে ডাক দিচ্ছে, মানে অবস্থা কঠিন। বাতাস তো আছেই, বান্দার পর্দা উড়ে উড়ে আকাশ দেখাচ্ছে বারবার। অন্ধকার, ভয়ঙ্কর আকাশ। ভয়ঙ্কর আকাশ বলার কারণ হলো বজ্রপাত। যেভাবে পুরো আকাশে তার কাটা এঁকে দিচ্ছে, ভয়ঙ্করই বটে। এটা না দেখলেও চলবে, তাও কেন যেন পর্দা সরে বারবার আকাশ দেখাচ্ছে। তে নিশ্চুপ হয়ে সেই আকাশ দেখায় ব্যস্ত। কিছুক্ষণ আগেই গোসল করেছে সে, চুল ভিজে আছে। বৃষ্টি হলে এই এক ঝামেলা, সহজে চুল শুকাতে চায় না। আর আমার চুল হলে তো আজ সারা রাতেও শুকাবে না। তোহার জন্য কেনা জামাটা ফিট হয়েছে, তবে একটু টাইট। পিঠের উপর চুল ভেজা থাকার কারণে পিঠটাও ভিজে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে। একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো তে। বারান্দার যে জায়গাটায় বাতাসের উৎপাত বেশি, সেই জায়গায় গিয়ে দাঁড়ালো সে। চুলগুলো পেট থেকে সরিয়ে শুকানোর চেষ্টা করছে সে। চা হাজির। জাঙ্কুকের গলা শুনে পেটের উপরে চুল ছেড়ে দিল তে।
যেগুলো এতক্ষণ তার হাতে ছিল। পেছন ফিরে জাঙ্কুকের দিকে তাকালো সে। জাঙ্কুক এগিয়ে এসে চায়ের কাপটা বাড়িয়ে ধরলো। তে চায়ের কাপটার দিকে চেয়ে সেটা হাতে নিয়ে নিল। তারপর আবার বারান্দার দিকে ফিরে বাতাসের দিকে মন দিল। জাঙ্কুক চা খাওয়া শেষ করে সিগারেট ধরে বারান্দায় চেয়ারে হেলান দিয়ে বসে আছে। সিগারেটের ধোঁয়া আকাশের দিকে ছাড়ছে। আকাশের যে রং, সিগারেটের ধোঁয়া ছাড়লেও তো খুঁজে পাওয়া মুশকিল হবে। তাই ধোঁয়া ছাড়ার পর সেটা কোন দিকে যায় ঠিক বুঝে ওঠা যায় না। তার উপর এত অন্ধকার। তে চুল ছাড়তে ছাড়তে ড্রেসিং টেবিলের দিকে গেল। এই যে চুল ছাড়লো, পানি পুরোটা না গেলেও কিছুটা জাঙ্কুকের মুখের উপর গিয়ে পড়লো। নিমেষে মুখের ভাবগতি এলোমেলো হয়ে গেল তার। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লো সে। তে ড্রেসিং টেবিলের ওপর থেকে তার গোলাপি চুড়িগুলো নিয়ে পড়তেছে। গোসল করার আগে এখানে খুলে রেখেছিল। কেমন একটা অনুভূতি হতেই সে চোখ খুলে আয়নার দিকে তাকালো। জাঙ্কুক পিছনে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে আছে, হাত কাঁপতেছে তার। তে কিছুক্ষণ চুপ থেকে জাঙ্কুকের দিকে ফিরে বলল, কি হয়েছে আপনার? শরীর ঠিক আছে তো? আর আপনার হাত? তার আগেই জাঙ্কুকের খুব কাছে এসে গেল, এতটা কাছে যে তের নিজেরই এখন সারা শরীর কাঁপতেছে। হাত একটা নাড়াতে পারছে না। জাঙ্কুকের কাঁধের তলায় পড়ে সেটা অবশ্যই আছে। আর আরো একটা হাত স্বাধীন, সেটা দিয়ে জাঙ্কুককে সরাতে যাবে তার আগেই সেই হাতটাও জাঙ্কুক ধরে ফেললো। জাঙ্কুক, আপনি এমন করছেন কেন? চুপ। জাঙ্কুক মুখটা এগিয়ে নিয়ে আসলো। তে বুঝতে পেরেছে সে চাইলেও আজ আটকাতে পারবে না জাঙ্কুককে। জাঙ্কুকের চোখ মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে যে আজ সে তেকে ছাড়বে না। তে মুখটা বাঁকা করে আরো একদিকে ফিরিয়ে নিল। সে কি বলবে, কি করবে সেটাই ভাবতেছে। অনেক ভেবে একটা নিঃশ্বাস ফেলে বলার চেষ্টা করতে গিয়ে জাঙ্কুকের চোখে চোখ পড়লো তার। জাঙ্কুকের ওই চাহনি দেখে মুখ দিয়ে কথা বের হচ্ছে না তের। শেষে মুখ খুলে বলল, আমার হাত ছাড়ুন, এসব ঠিক না জাঙ্কুক। জাঙ্কুক তের হাতে একটু চাপ দিয়ে বলল, কেন ঠিক না তে? আমাদের তো বিয়ে হয়েছে তাই না? ওটা বিয়ে ছিল না। জাঙ্কুকের চোখ লাল হয়ে গেছে। চোখ বন্ধ করে আবারও করলো, না এবার ঠিক আগের মতোই লাল, তবে একটু বেশি লাল। আয়নায় নিজেকে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। আমি এই বিয়ে মানি তে, তুমি অস্বীকার করতেছো কেন? তে হাত নাড়াচাড়া করতে করতে বলল, বিয়ে জোর করে করলেই সেটা বিয়ে হয়ে যায় না জাঙ্কুক। মনের মিল থাকতে হয়। ভুলে গেছেন কোন পরিস্থিতিতে আমাদের বিয়েটা হয়েছিল, কেন হয়েছিল? আমার প্রতি তো আপনার কোনো ইন্টারেস্ট নেই, কোনোদিন ইন্টারেস্ট ছিল না। তাহলে এসব কি আজ বলবেন না? যেতে তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝছো? অনেক হয়েছে, হাত ছাড়ুন এখন, বেশি বেশি হচ্ছে কিন্তু। আর আপনি তো। জাঙ্কুক ততক্ষণে তের ঠোঁট জোড়া তার আয়ত্তে নিয়ে ফেলেছে। তের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো জাঙ্কুকের সেই হাতে, যেটা দিয়ে তের হাত চেপে ধরে আছে জাঙ্কুক। মেঘের ডাকটা খুব জোরেই শোনা গেল সেই সময়ে। আর জাঙ্কুককে সবচাইতে বেশি আপদ মনে হচ্ছে তের। চোখ বন্ধ করে সে অনুভূতি অনুভব করায় ব্যস্ত হয়ে গেল। কারেন্ট চলে গিয়েছে, আলো আছে, তবে সেটা বজ্রপাতের। তে চোখ খুলে জাঙ্কুকের চোখের দিকে তাকালো। জাঙ্কুকের চোখ জোড়া তার চোখেই দেখতেছে। মনে হয় এতক্ষণও দেখতেছিল। চোখ বন্ধ থাকায় বুঝতে পারেনি তে যে জাঙ্কুকের চোখ তার দিকেই ছিল। তে তার হাত ঢিলা পেয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে ফেললো খুব শক্ত করে। তেমন একটা লজ্জা লজ্জা কাজ করতেছে তার জাঙ্কুকের চাহনি দেখে। তাই উপায় না পেয়ে জড়িয়ে ধরলো সে। দুজনেই চুপ হয়ে আছে। তে কয়েক মিনিট বাদে জাঙ্কুককে ছেড়ে দিল। পাশ কেটে চলে গেল রুম থেকে। জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করে রেগে গিয়ে আটকালো। তে প্লিজ, এই পরিস্থিতিতে যেও না, আমি তোমাকে আর টাচ করব না। তে চোখ মুছে সোফায় বসে পড়লো। কি হয়েছে কিছুক্ষণ আগে সেটা ভেবে হাসবে নাকি কাঁদবে সেটাই ভেবে পাচ্ছে না সে। কিরকম রিয়েক্ট করা উচিত তার? তাকে এইমাত্র যেই লোকটা ছুঁয়েছে সে তার স্বামী। আর আমারও তো সম্মতি ছিল, আমি কেন সম্মতি দিলাম, কেন দিলাম? হয়তো জাঙ্কুকেরও একই অনুভূতি হচ্ছে, তাই সে সামনে থেকে চলে গেছে। এত রাত, এত মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বাসা কাছে হওয়া সত্ত্বেও তে বের হতে পারছে না। আবার এখানেও থাকা সম্ভব না। তে পাগল হয়ে যাচ্ছে মুহূর্তগুলো মনে করতে গিয়ে। জাঙ্কুক মাথায় হাত দিয়ে বিছানার এক কোণায় বসে প্রহরীর তাকিয়ে আছে। সে কি থেকে জোর করলো? না, জোর করেনি। জোর করে হলে তে জড়িয়ে ধরতো না আমাকে। হঠাৎ এমন কেন করলাম আমি? একবার থেকে জিজ্ঞাসা করলে হয়তো ভালো হতো। তে কিছু ভেবে না পেয়ে শেষে দরজা খুলে বেরিয়ে গেল বাসা থেকে। জাঙ্কুক দরজা খোলার আওয়াজ পেয়ে উঠে আসলো বিছানা থেকে। তে চলে যাচ্ছে। তে দাঁড়াও প্লিজ। তে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে রাস্তায়। জাঙ্কুক ছাতা নিয়ে দ্রুত গতিতে তার কাছে এগিয়ে আসলো। তারপর তের হাত ধরে আটকালো। রোড সম্পূর্ণ ফাঁকা। যে গুটি কয়েক দোকান ছিল সব বন্ধ হয়ে গেছে। এই সময়ে দোকান খোলা থাকতো, বৃষ্টি বলে বন্ধ হয়ে গেছে। আর রাতও কম হয়নি যে খোলা থাকবে। ল্যাম্পপোস্টের আলো চারদিকে।
আর বৃষ্টির শব্দ সব মিলিয়ে নির্জন পরিবেশ তৈরি করেছে। অথচ এই ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দুজনকে দেখা যাচ্ছে। স্পষ্ট হয়ে আছে তাদের মুখের গড়ন, তাদের মুখের ভাবগতি কেমন তাও স্পষ্ট দেখা যাচ্ছে। তবে শুধু তারাই একজন আরেকজনকে দেখতে পাচ্ছে। দূর থেকে কেউ তাকালে চিনবে না, কিছু বুঝবেও না। তে কিছুক্ষণ চুপ করে থেকে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আমাকে যেতে দিন। জাঙ্কুক ছাতা ওর মাথার উপর এনে ধরল। জাঙ্কুকের মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে যেটা হয়েছে সেটা সে ভুলে গিয়ে থেকে সামলাতে চাচ্ছে, কারণ তার দায়িত্ব এটা। তে জাঙ্কুকের হাত ছাড়িয়ে একটু পিছিয়ে গেল। ছাতার নিচ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো সে। তার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে অনবরত। বৃষ্টির ভিতরেও ঠিকই ওর চোখের পানি স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ ল্যাম্পপোস্টের নিচেই ওরা দুজনে দাঁড়িয়ে আছে। এক পাশে ছোটখাটো দোকানপাট যেগুলো বন্ধ, আর আরেক পাশে 10 তলা বহুতল ভবন যেটা সম্পূর্ণ অন্ধকার হয়ে আছে, কারণ কারেন্ট চলে গিয়েছে। গার্ড আইপিএস অন করতে গেছে। নিজেকে শক্ত করে তে কথা বলা শুরু করলো অবশেষে। আমি আপনার যোগ্য না জাঙ্কুক। আমি একটা রাস্তার মেয়ে, এক নারীর অবৈধ সন্তান। আমার কোনো পরিচয় নেই জাঙ্কুক। আপনার পাশে আমাকে মানাই না। যে বিয়েটা হয়েছে আমাদের সেটা আমি ভেঙে দেব, আপনি চিন্তা করবেন না। তাও আমার জন্য। আমি আপনার জীবন নষ্ট হতে দেব না। আমাকে এতদিন হেল্প করেছেন, তার জন্য আমি ঋণী আপনার কাছে। আমার চাকরি আছে, আমি নিজেই নিজের খরচ বহন করতে পারবো। আপনার মা আমার দায়িত্ব নিয়েছিল আমি অনাথ বলে, আর এতদিন আপনি নিয়েছেন। আপনাদের হাজার হাজার শুকরিয়া। ব্যাস, এর বেশি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে না। আপনার সাথে আমাকে একটুও মানায় না। কোথায় আপনি আর কোথায় আমি? আপনার বাসার বউও সেই খাবার খায় না যেটা আমি খাই। তাহলে কেন কেন আমাদের সম্পর্কটার কোনো নাম হবে? নাম দেওয়ার দরকার নেই, নামটা দেওয়া অনুচিত হবে। আমি কখনোই আপনার যোগ্য ছিলাম না, হবও না। আপনি প্লিজ এই সম্পর্কটার ইতি টানুন, এতে আপনারই ভালো হবে। জেনি আপু আপনাকে পাগলের মতো ভালোবাসে। আপনি ওনাকে গিয়ে বিয়ে করলে আপনারা দুজনেই সুখী হবেন। আর আমার মতো মেয়ের জীবন সঙ্গী হতেই হবে এমন তো না। আমি এতদিন একা একা জীবন কাটিয়েছি, বাকি কটা বছরও চালিয়ে নিতে পারবো। আমি আপনাকে ভালোবাসি না জাঙ্কুক। আমার এই ভালোবাসা না বাসাতে কোনো মূল্য নেই এই সমাজে। কেউ যদি জিজ্ঞাসা করে আপনার স্ত্রীর কেন মা বাবা নেই, তখন কি বলবেন আপনি? আমি আমি আপনাকে এরকম পরিস্থিতিতে ফেলতে চাই না জাঙ্কুক। আমি এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি বলেই আমি জানি কেমন লাগে। তাই বলতেছি, আপনি প্লিজ আমাদের সম্পর্কটাকে শেষ করে দিন। এভাবে আমাদের জীবন চলতে পারে না। যতদিন বাড়বে ততই আমি দুর্বল হয়ে যাব, নিজেকে সামলাতে পারবো না। এখনো দুর্বল হইনি আমি, আর তাই এখন সম্পর্কটাকে শেষ করে দিন। কেউ জানবে না যে একদিন আমাদেরও একটা নাম না জানা সম্পর্ক ছিল। আপনি চাইলে আমি এই বাসাও ছেড়ে দেব, তাও আমার সাথে আপনি নিজেকে জড়াবেন না। আমি আমি আপনার জীবনে সুখ আনতে পারবো না। আমাকে যা দিয়েছেন তা অনেক। একজন অনাথ মেয়ের এর চেয়ে বেশি পাওয়া হতে পারে না। আমি আপনাকে ভালোবাসি না, বাসি না আমি। জাগক ছাতা নিয়ে এগিয়ে এসে তের পিঠে হাত নিয়ে ওকে কাছে টেনে নিল। তের কথাগুলো আদৌ শুনেছে কিনা কে জানে, তবে মনে হয় না যে তের কথাগুলো বোঝার চেষ্টা করেছে সে। মুখটা নিচু করে নামিয়ে তের ঠোঁট কামড়ে টেনে ধরলো। ঠিক 10 সেকেন্ডের বাদেই ছেড়ে দিল ওকে। তে বলা কথাগুলোর উত্তরে না বোঝাতেই এমনটা করলো জাঙ্কুক। তারপর ধাক্কা দিয়ে ওকে দূরে সরিয়ে দিল সে। তে স্তম্ভিত হয়ে চেয়ে আছে জাঙ্কুকের মুখের দিকে। জাঙ্কুক ছাতা বন্ধ করে এগিয়ে এসে তের হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে চলে গেল। একটু দূরে গিয়ে থেমে গেল সে। মাথা বাঁকিয়ে তের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি বাসি, ভালো খারাপ দুটোই বাসি। কথাটা শেষ করে চলে গেল সে। তে রোবটের মতো দাঁড়িয়ে ওর চলে যাওয়া দেখতেছে। লোকটাকে এতক্ষণ ধরে কি বুঝাইলাম, আর সে কি বুঝলো? আমাকে ছুঁয়ে কি প্রমাণ করতে চাইলেন উনি? খুব জোরে মেঘে ডাক দিল, আর এখানে খোলা আকাশের নিচে দাঁড়ানো ঠিক হবে না। তে হাত দিয়ে চোখ মুখ মুছতে মুছতে বাসায় ফিরে আসলো। দরজা বন্ধ করে নিজের রুমে এসে ফ্লোরে বসে গেল। সব সময় সুখ জিনিসটাকে আমি ভয় পাই, অনেক অনেক ভয় পাই। কখনো হাতে টাকা পেলে খুব খুশি হতাম, তারপরে টাকাগুলো বাসা ভাড়া দিয়ে চাল আর নুন কিনলে যখন শেষ হয়ে যেত তখন মনটা ভেঙে যেত। কত শখ থাকতো আমার, কিন্তু আজ পর্যন্ত একটা শখও আমি পূরণ করতে পারিনি, সাধ্য হয়নি আমার। জাগক আমার জীবনে আসার পর থেকে এক এক করে যা পারে সব করে যাচ্ছে, কিন্তু সুখ আসেই দুঃখের আভাস নিয়ে। এরপরে আমার জন্য কি অপেক্ষা করছে জানি না আমি। তবে আর কোনো কষ্ট সহ্য করার ক্ষমতা নেই আমার। আমি আর পারবো না কিছু সহ্য করতে। জাগক আমাকে সীমাহীন সুখের কাছে নিয়ে সুখের স্বপ্ন দেখাচ্ছে। ঠিক তখনই আমার ভয় হয় সুখকে হারানোর। আমি জীবনের 20টা বছর সুখ দেখিনি, সে আমি কিনা এখন সুখ পাবো? আমার তো কপালই পোড়া।
আর তাই এখন সুখ দেখো মন খারাপ হয়। এই সুখ স্থায়ী হয় না, হবেও না। জাঙ্কুক কেন বুঝতে চায় না আমার কথা, কেন বুঝতে চায় না সে? ফোনে টুংটাং করে আওয়াজ হলো। জাঙ্কুক মেসেজ দিয়েছে, রান্না করে আসতে বলছে। ততক্ষণে কারেন্টও চলে এসেছে। তে বাড়ি জ্বালিয়ে রান্না করে আসলো। ঠিক তখনই জাঙ্কুক ফোন করলো ওকে। তে কানে ফোন ধরে এক দৃষ্টিতে জাঙ্কুকের বারান্দার দিকে চেয়ে রইল। জাঙ্কুক গ্রিলে হাত রেখে ওর দিকে তাকিয়ে আছে। জামা চেঞ্জ করে ফেলো তে, নাহলে জ্বর হবে। আর থ্যাঙ্কস ফর দ্য গিফট। গিফট? কিসের গিফট? কিসটা আমার জন্মদিনের বেস্ট গিফট ছিল তে। আমি জানি তুমি আমাকে কিছু দিতে পারবে না, আর আমার চাইও না, কিন্তু পরেই মনে পড়লো তোমার কাছে আমার জন্য এমন উপহার আছে যেটা আমাকে দিতে গেলে টাকা খরচ হবে না তোমার। আর তাই আমি আমার গিফট নিয়ে নিলাম। এই জন্মদিনটা আমার সারা জীবন মনে থাকবে। এই জন্মদিনটা আমার সারা জীবন মনে থাকবে। তে জানালা থেকে সরে দাঁড়ালো। জাগুক চুপ করে থেকে একটা নিঃশ্বাস ফেলে বলল, যাও জামা চেঞ্জ করে ফেলো। অ্যান্ড আই এম সরি যদি তোমাকে আজ কষ্ট দিয়ে থাকি তার জন্য। কল কেটে গেল। তে ফোন তাকের উপর রেখে নিচের দিকে তাকিয়ে আছে চুপ করে। সোফার রুমের সামনে দিয়ে বেডরুমে যাওয়ার সময় চোখ পড়লো সোফার উপরের কুশনের নিচে জাগুকের জ্যাকেটের উপর। জাগুকের কালো জ্যাকেট। এটা তো কয়েকদিন আগে পরেছিল মনে হয়। তাহলে এখানে আসলো কি করে? আমি তো খেয়ালই করিনি। তে জামা চেঞ্জ করে এসে জ্যাকেটটা হাতে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে জ্যাকেটটা পরে নিল সে। মুখে হাসি ফুটালো। জ্যাকেটটা পরা অবস্থায় ঘুমিয়ে পড়লো সে। জাঙ্কুক ঘুমায়নি, সারা রাত জেগেছিল। চোখে ঘুম নেই তার, শুধু তেকে নিয়ে ভেবেছে। ব্যাস আর না, এবার সবাইকে জানানো উচিত তে আমার লিগালি ওয়াইফ। ওকে আর আমি এভাবে জীবন কাটাতে দেব না। অনেক কষ্ট করেছে জীবনে। আর না, আর কোনোদিন চোখের পানি ঝরতে দেব না ওর। ভোরের আলো এসে দেয়ালে পড়ছে। জাঙ্কুক বেড থেকে উঠে বেরিয়ে পড়লো তের বাসার দিকে। যেই বাবা সেই কাজ। মো এনে বারান্দা দিয়ে বাসায় ঢুকতে হয়েছে তাকে। তে রুমে এসে থেমে গেল সে। তে ওর জ্যাকেটটা জামার উপর দিয়ে পরে ঘুমাচ্ছে। জাঙ্কুক মুচকি হেসে কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিল। এই জ্যাকেটটা কদিন আগে খুলে কই রাখছিলাম সেটাই ভুলে গেছিলাম, তাহলে এখানে রেখে গেছিলাম। আর উনি সেটা আঁকড়ে ধরে কাল ঘুমিয়েছেন। আসলে কাল আমার তোমার সাথে থাকাটা জরুরি ছিল। ছিল। তবে যা হয়েছে তাতে তোমাকে একা থাকতে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল। তাই বলেই আমি তোমাকে একা থাকতে দিয়েছি। জাগুক রান্নাঘরের দিকে গেল নাস্তা বানাতে। তে আওয়াজ পেয়ে উঠে বসলো। তাড়াতাড়ি গায়ের থেকে জাগুকের জ্যাকেটটা খুলে বিছানায় রেখে নেমে গেল রান্নাঘরের দিকে। জাগুক কাজ করতে করতে বলল, খুলে লাভ নেই, আমি কিন্তু দেখে ফেলেছি। কি দেখছেন আপনি? দেখলাম তুমি জিয়ন জাগুকের কালো জ্যাকেটটা পরে আরামসে ঘুমাচ্ছ। আমার শীত লাগছিল তাই পড়েছি, আর কিছু না। ভালো, এখন ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তা বানাচ্ছি। আজ শুক্রবার, ভার্সিটি অফ, বাট অফিস কিন্তু খোলা। তে মাথা নাড়িয়ে চলে গেল জাঙ্কুক। কড়াইয়ে তেল ঢালতে গিয়ে বেশিরভাগ তেল তার জামায় ঢেলে দিল ভুলে। ইস, এটা কি করলাম! জাঙ্কুক তার টি শার্টটা খুলে ফেললো সাথে সাথে। তে ব্রাশ করে এসে সোফার রুমে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে চোখ কপালে তুলে ফেললো। জাঙ্কুককে উদম গায়ে দেখে সে পিছিয়ে যেতেই সোফায় দুম করে পড়লো। ভাবলো জাঙ্কুক জামা খুলেছে কি কারণে কে জানে। জাঙ্কুক গায়ে তেল মুছতে মুছতে এদিকে তাকিয়ে দেখলো ও কোমর হাতিয়ে কাগজ খুঁজতেছে। জাঙ্কুকের আর বুঝতে বাকি নেই যে তে তার উদম গা দেখে কি বুঝেছে। জাঙ্কুক এগিয়ে আসতেই তে কাগজটা নিয়ে সামনে ধরে বলল, খবরদার আমাকে ছুবেন না, বলে দিলাম। জাঙ্কুক মুখ এগিয়ে নিয়ে বলল, গায়ে তেল পড়েছে বলে জামা খুলেছি, আর কোনো কারণ নেই। অন্য কারণ তৈরি করতে বাধ্য করিও না তে ম্যাম। আর হ্যাঁ, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, ওকে? তে ভ্রু কুঁচকে চেয়ে থেকে বলল, তাহলে কাল কি হয়েছিল? জাগুক থেমে গিয়ে পেছনে ফিরে তাকিয়ে বলল, আমার ইন্টারেস্ট না থাকা মানে থাকা। মগজ খাটালেই বুঝতা, আর তোমার তো মগজ গলে নেহারি হয়ে গেছে। তে রেগে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি বললেন? আমার মগজ গলে গেছে? তাহলে তো আপনার মগজই নাই, খালি মাথার ঝুল, ভেতরে ফাঁকা। খালি কলসি বাজে বেশি। ইউ হ্যাভ টু, বুঝতে হবে। তে ভাবনায় পড়ে গেল। জাঙ্কুকের সাথে মাঝে মাঝে কথায় পারা যায় না। তে সোফার কুশনগুলো ঠিক করে রাখতেছে। জাঙ্কুক হাতে প্লেট নিয়ে আস্তে আস্তে বলল, পরশু কিন্তু জিমিন আর সুগাদের কাবিন। হ্যাঁ জানি, জিমিন বলল হালকা করে গায়ে হলুদ বিয়ে সব হবে। সামান্য প্রেগনেন্ট শুনে জিমিনের বাবা এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। এখন এমন ভাবে সব মেনেও নিয়েছে যেন কিছুই হয়নি।
একদিক দিয়ে ভালো হয়েছে, ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, তাদের ভালোবাসাটা অবশেষে পূর্ণতা পাবে। হ্যাঁ, নাও খেতে বসো। আপনি বসুন, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। জাঙ্কুক রিমোট নিয়ে টিভি অন করে একটা হিন্দি চ্যানেল বের করলো। কাবির সিং ফিল্মটা দেখতেছে। ওয়াও, জোস! আপনি এটা আগেও দেখেছেন? অনেকবার। এই জন্যই মদ সিগারেটের নেশা ধরছে আপনাকে। ভালো মুভি দেখবেন, ভালো অভ্যাস তৈরি হবে। যেমন তাকতির একটা মুভি ছিল, জাস্ট অসাম। যতবার দেখাবে টিভিতে ততবার দেখতে পারবো আমি। মিমাপুর ফোনে দেখেছিলাম 2 বার। ছোটবেলায় প্রেম ছিল, পরে হারাই গিয়েছিল, সেই ফিল্মটা একদম আমাদের মতো, তাই না? তারা আমাদের মতো লুকাই বিয়ে করেনি। ছোটবেলায় তাদের প্রেম ছিল, বন্ধুত্ব ছিল, যা আমাদের ছিল না। আর আমি আপনাকে খুঁজিনি, আপনিও আমাকে খুঁজেননি। তাদের মা বাবা 14 গোষ্ঠী সব আছে, কিন্তু আমাদের নাই। নায়িকার নিজস্ব কার আছে, আমার নিজস্ব রিক্সাও নাই। কথাগুলো বলে তে তার চুল কানের পিঠে গুজে রুটি আরো একটু ভাজি নিয়ে মুখে দিল। জাঙ্কুক টিভিতে চেয়ে দেখলো, নায়ক নায়িকার গালে চুমু দিয়ে বলল, কিসি নে নাহি দেখা। এটা দেখে দাঁত কেটে জাঙ্কুক মুখ কাছে এনে তের গালে চুমু দিয়ে দিল। তে চোখ বড় করে ওর দিকে তাকালো। একদমই প্রস্তুত ছিল না সে এটার জন্য। জাঙ্কুক তার প্লেট থেকে রুটি ছিঁড়তে ছিঁড়তে বলল, বারান্দা মে এক কাওয়া থা, উসকো ছোড় কে কিসি নে নাহি দেখা। তে লজ্জায় উঠে রান্না করে চলে গেল। গালে হাত দিয়ে পেছন ফিরে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল সে। জাঙ্কুক চুপচাপ খাচ্ছে আর টিভি দেখতেছে, যেন কিছুই হয়নি। চা হাতে নিয়ে তে আবার ওর পাশে বসলো। কখন কি করে বসে এই ছেলেটা বোঝা তাই। ওরে আর্মি পাখিগণ, কি আর কইতাম। জাঙ্কুকের এই ফানি মোমেন্টটা যখন আমি ফার্স্ট ভয়েস দিছিলাম, তখন হাসতে হাসতে পুরো পাগল হয়ে গেছিলাম গা। তোমরাও কইছিলাম ভয়েসের মধ্যে যে আমি যে কতটা পরিমাণ হাসছি। তো জাঙ্কুকের এই কারবারে প্রথমবার অনেক হাসছিলাম। তো যেহেতু মোটামুটি গল্পটা আমার অনেকবার পড়া হয়েছে গা, প্লাস দেওয়া হয়েছে গা, অনেক হাসি আসছে, তবে মুচকি আসি, কিন্তু হেল বা মনে করো আস্তে আস্তে পুরো ঘোরাঘুরি খাওয়ার মতো অবস্থা হয়েছে আমার। যারা যারা প্রথম দেখতেছো তারাতে এই ফিলিংসটা আইবো। তো যাই হোক, অনেক সুন্দর ছিল বিষয়টা। বারান্দার মধ্যে একটা কাউয়া, এই কাউয়া ছাড়া আর কেউ দেখছে না। হ্যাঁ, এটা বুঝাইতে চাইতেছে তেরে আইতে গেরে ভেরি ফানি। যাই হোক, গল্পে ফেরা যাক। নাস্তা খাওয়া শেষে জাঙ্কুক চলে গেল তার বাসার দিকে। তে লজ্জায় লাল হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। জীবনে প্রথম কারো ছোঁয়াতে এতটা ভালো লাগা কাজ করে বলে বোঝানো যাবে না। তে আলমারি খুলে লাগেজের সব শাড়ি জামা এক এক করে সেখানে রাখতেছে। এতদিন সময় পাইনি বলে রাখতে পারিনি, এখন সব রাখা শেষ করে হাঁ করে চেয়ে রইল। কায়ের বাসায় থাকতে তার আলমারিতে শুধু 2টা জামা থাকতো, আর আজ এত এত জামা শাড়িতে ভর্তি হয়ে আছে। অবাক না হয়ে উপায় নেই, সেখান থেকে একটা হলুদ রঙের জামা নিয়ে পরে নিল তে। ব্যাস, এবার অফিস যাব। বাসা থেকে বের হয়ে রুটটা ভালো করে দেখলো সে, কিন্তু জাঙ্কুককে কোথাও দেখা যাচ্ছে না। আজ আসলো না নাকি? ওকে, তাহলে হেঁটে যেতে হবে। তে একটু হাঁটা ধরতেই জাঙ্কুককে দেখতে পেল। সে বাইক নিয়ে আসতেছে। বাইক এর সামনে দাঁড় করিয়ে বলল, সরি সরি, আসতে লেট হয়ে গেল। আমি যখন গায়ে সাবান দিতেছিলাম তখনই পানি পড়া বন্ধ হয়ে গিয়েছিল। পরে তোয়ালে পরে ছাদে গিয়ে মেইন সুইচ দেখতে গিয়ে দেখলাম ছোট বাচ্চা পোলাপেন খেলার চলে অফ করে দিয়েছিল। সেটা অন করে গোসল করে বেরিয়ে পড়লাম জামা পরে। ওকে ওকে, এত কৈফিয়ত চাইনি আমি। আপনি না আসলে আমি হেঁটে যেতাম। আচ্ছা, বাইকে উঠো এখন। তে জাঙ্কুকের কাঁধে হাত রেখে বসে কি যেন ভাবলো, তারপর হাতটা নিচে নামিয়ে জাঙ্কুকের পেটটা ধরলো। জাঙ্কুক চমকে ওর দিকে ফিরে তাকালো, তারপর হেসে দিয়ে বাইক স্টার্ট করলো সে। তে মুখ টিপে হাসতেছে। অফিসে আসতেই দুজনে এবার ঝগড়া শুরু করে দিল। ঝগড়ার টপিক হলো তে জাঙ্কুকের পায়ে পা দিয়ে চাপ দিছে, এখন উল্টা জাঙ্কুকের দোষ দিচ্ছে। একজন আরেকজনের চুল টানতে টানতে লিফটে করে অফিসে ঢুকছে। কেবিনে বসতেই তে দেখলো টেল আর রোজ হাসাহাসি করতেছে। জাঙ্কুক সেন্টার ফ্রেশ খেতে খেতে বলল, মেড ফর ইচ আদার। তেও হেসে দিল। জাঙ্কুক একটা ফাইল চেক করতে করতে তের ওড়না হাতে নিয়ে গিটু দিতেছে। তে তার কাগজ নিয়ে ব্যস্ত। ব্রেক টাইমে আসতেই তে নিজের গায়ে চেয়ে দেখলো ওড়না আর একটু আছে তার গায়ে, বাকিটা পুরো জাঙ্কুক মুড়িয়ে মুড়িয়ে নিয়ে গেছে। তে ওকে এক ধাক্কা দিয়ে ওড়না নিয়ে নিল ওর থেকে। ব্রেক টাইমে দুজনেই জানালার ধারে এসে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক মুখে সিগারেট ঢুকিয়ে গেমস খেলতেছে। তে গেমসটা দেখতেছে তাকিয়ে, তারপর হঠাৎ করেই হাত বাড়িয়ে জাঙ্কুকের সামনে ধরলো। জাঙ্কুক চমকে ফোন থেকে চোখ তুলে বলল, কি দেখুন না। তে হাতের মুঠো খুললো। তার হাতে একটা ব্ল্যাক ব্রেসলেট। জাঙ্কুক ইয়া বড় হা করে জোশ বলল, তারপর সাথে সাথে সেটা হাতে পরে নিল। তুমি জানতে এটা আমার পছন্দ? তে চমকে বলল, না তো, এটা আমার মনে হলো আপনার পছন্দ হবে তাই নিয়েছি। একদম ভালো আন্দাজ করেছো, এটা আমার অনেক পছন্দ। অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। তে মুচকি এসে জানালার দিকে চেয়ে রইল। আমার গেমস খেলা শেষ, চলো কিছু খেয়ে আসি। না, খিদে নেই।
আমার তো আছে। জাঙ্কুক আর তের কথায় কান না দিয়ে ওর হাত ধরে চলে গেল ক্যান্টিনের দিকে। তে খাবে না মানে খাবে না, তাও ওকে একটা আইসক্রিম কিনে দিয়ে বসিয়ে রেখেছে জাঙ্কুক, আর সে একটা স্যান্ডউইচ খাচ্ছে। দুজন মিলে ঠিক করলো আজ যাওয়ার সময় টঙ্গের চা খাওয়া হবে। হবে কিছু খুনসুটি। সত্যি সেটাই হলো। জাঙ্কুক থেকে নিয়ে আজ আবারও সেই লেকটায় আসলো। তখন সন্ধ্যা 7টা বাজে। পানিতে পা ডুবিয়ে দুজনে বসে আছে। জাঙ্কুক চা খেতে খেতে বলল, বাবা ওর মাকে অনেক ভালোবাসে। লিসা আন্টি ছিলেন মায়ের ক্লাসমেট। উনি মা মারা যাওয়ার পরে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করে ফেললেন যাতে বাবা ওনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, আর সেটাই হলো। বাবা সম্পূর্ণ ভেঙে পড়েছিল সেই সময়টাতে। সেই মুহূর্তে মাকে রেখে অন্য একজন মহিলাকে নিজের স্ত্রী করে নেওয়াটা তার জন্য কঠিন ছিল। আমি সেই বাসায় ভালো ছিলাম ততদিন যতদিন তার আগের সংসারের ছেলে সায়ন এসে আমাদের সাথে থাকা শুরু করেনি। সায়ন একটা বিগড়ে যাওয়া পুরুষের বিগড়ে যাওয়া সন্তান। ওর সাথে জাস্ট সিধা কথাও বলা যায় না। মা মারা যাওয়ার কয়েক বছরের মধ্যেই আমাকে মনগঞ্জ ছাড়তে হয়েছিল সায়নের কারণে, আর তার মা লিসার অত্যাচারে। কি করতো তারা? একবার 2 দিন ধরে খাবার দেয়নি আমাকে। কারণ হলো সায়ন আমার মায়ের একটা ছবি ভেঙে ফেলেছিল বলে ওকে আমি থাপ্পড় মেরেছিলাম। এই দোষে আমাকে গোয়াল ঘরে আটকে রেখেছিল, কিছু খেতে দেয়নি। আপনার বাবা আটকাননি? হ্যাঁ, বাবা ঢাকায় এসেছিল অফিসের কাজে। উনি এসব ব্যাপারে নজর দিতেন না, জানতেও চাইতেন না। তারপর বাসা থেকে একবার বেরি করে দিয়েছিল আমাকে। কেন? তুহা হওয়ার পর তাকে রোদে দিতে হতো, সকালের রোদে। লিসা আন্টি গোসল করতে গিয়েছিলেন, আমি আর সায়ন ওর পাশে ছিলাম। সায়ন মরিচের গুঁড়া দিয়ে কাঁচা আম খাচ্ছিল। রোদের তাপে তুহা কাঁদতেছিল। সায়ন তার কাঁদা দেখে বিরক্ত হয়ে এগিয়ে এসে মরিচের গুঁড়া সহ এক টুকরা আম তুহার মুখে পড়ে দিয়েছিল বলে ওকে আমি ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলাম। তারপর ও এসে আমাকে ধাক্কা দিল। লিসা আন্টি এসে গেছিলেন ততক্ষণে। সায়ন তখন বলল, তুহার মুখে মরিচ ও আম আমি দিয়েছি। লিসা আন্টি সায়নের কথা বিশ্বাস করলো, আমার নয়। আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন সারাদিন। বাবা বাসায় থাকতো না বেশি, তাই এইসব কিছুই বাবার কানে পৌঁছাতো না। অতিষ্ঠ হয়ে আমি বাবাকে বললাম আমাকে আলাদা জায়গায় দিতে। আমার পক্ষে ওই বাড়িতে থাকা সম্ভব না। বাবার সাথে সাথে ঢাকায় একটা ফ্ল্যাট কিনে নেয় আমার জন্য, কারণ সেদিন আমি খুব সিরিয়াসলি বলেছিলাম বাবা যদি রাজি না হতো আমি একাই বেরিয়ে পড়তাম বাসা থেকে। সেদিন রাতেই আমি সেই ফ্ল্যাটে উঠেছিলাম। আস্তে আস্তে ফ্ল্যাট সাজিয়ে নিলাম। তারপর ভার্সিটিতে পরিচয় হলো সুগা, ইউনো, জেহুবের সাথে। ওরা ম্যাচে থাকতো, আমি ওদের আমার সাথে নিয়ে আসি। একা একা কার ভালো লাগে? ওরা থাকতে কখন দিন হয় কখন রাত হয় বোঝাই যায় না। এত কিছুর পরেও আমি মাকে অনেক মিস করিতে। খানিকটা একা হলেই মায়ের কথা মনে পড়ে আমার। আমি কি দোষ করেছিলাম যে আমাকে মা হারা হতে হলো? কতটা সুখের ফ্যামিলি ছিল আমাদের। আমার মাঝে মাঝে মন চায় আল্লাহর কাছে থেকে গিয়ে মাকে চেয়ে আনি। মাকে ছাড়া আমি এই পৃথিবীতে বড্ড অসহায়। সে চুপ করে থেকে বলল, আর বাবা মা ছাড়া আমি কি তাহলে? জাঙ্কুক চা শেষ করে ওয়ান টাইম গ্লাসটা ময়লার ঝুড়িতে ফেলতে ফেলতে বলল, তোমার তো তাও কেয়ারিং, কিউট, ড্যাশিং, হ্যান্ডসাম, জোস একটা হাজবেন্ড আছে। আমার কি আছে? আপনার তো বাবা আছে, আর আমার মতো এত এত ভালো একটা স্ত্রী আছে যে আপনার অনেক কেয়ার করে। আর কি লাগে? জাঙ্কুক মাথার চুল ঠিক করতে করতে বলল, আর একটা বেবি ফুটবল টিম লাগে, এই আর কি। তে হেসে দিয়ে জাঙ্কুককে এক ধাক্কা মেরে দিল। জাঙ্কুকের হাত দুটো ধরে লেকের শেষ প্রান্তের দিকে চেয়ে বলল, তে আমি আমাদের সম্পর্কটাকে নিয়ে অনেক স্যাটিসফাইড, কারণ আমার মায়ের ইচ্ছা ছিল এটা, আর তা পারফেক্টলি পূর্ণ হয়েছে। আমার মা খুশি তো আমি খুশি, আর আমি খুশি তো আমার একমাত্র বউও খুশি। একমাত্র মানে আরো চান নাকি? হুম, জেনি আর রোজ হলেও সমস্যা নাই। তে রেগে জাঙ্কুককে দৌড়ানি দিল। খালি রাস্তায় দুজনে দৌড়াচ্ছে। জাঙ্কুক হাঁপিয়ে গেল, সাথে তেও। তে ঠাস টুস করে জাঙ্কুককে কয়েকটা কিল বসিয়ে দিল। তারপর মুখ ছোট করে বলল, যান করেন বিয়ে, আমার কি? জাঙ্কুক হেসে দিয়ে ওকে কাছে টেনে জড়িয়ে ধরলো শক্ত করে। তারপর বলল, তোমার অনেক কিছুতে। দুজনে আরো কিছুক্ষণ হেঁটে বাসায় ফিরে আসলো। তে ভাত বসাতেই দরজায় কে যেন টোকা দিল। তে গিয়ে দরজা খুলতে দেখলো জাঙ্কুক হাসি মুখে দাঁড়িয়ে আছে, হাতে ইয়া বড় একটা ইলিশ মাছ চিকচিক করতেছে। তে চোখ বড় বড় করে বলল, হঠাৎ? আরে এত তাজা পেয়ে যাবো ভাবতেই পারিনি। দুইটা কিনেছি, একটা সোগাদের হাতে দিয়েছি, বলেছি বুয়াকে দিয়ে রাতেই নিতে, আর একটা তুমি রাখবে। তাড়াতাড়ি করো, খুব খেতে পেয়েছে। তে মাছটা কেটে নিয়ে ভাবলো 2 পদ রাখবে, লেবু ইলিশ আর ইলিশ মাছ দিয়ে তরকারি। জাঙ্কুক টিভি দেখতেছে বসে বসে। তে রান্না বান্না শেষ করে ডাইনিংয়ে খাবার এনে জাঙ্কুককে ডাক দিল। জাঙ্কুক খেতে বসে চোখ বন্ধ করে একটা বড় শ্বাস নিল। তারপর তের দিকে চেয়ে বলল, এটা আমার প্রথম ইনকামের টাকায় কেনা মাছ ছিল। তে তে মুচকে হেসে দিয়ে বলল,
আলহামদুলিল্লাহ। মা থাকতে বলেছিলাম তার ছেলে প্রথম চাকরি করে তাকেই গিফট দেবে সবার আগে। আমি আমার বেতন হাতে পেয়ে সবার আগে মায়ের জন্য গোলাপি শাড়ি আর চুড়ি কিনেছি, বাবার জন্য পাঞ্জাবিও কিনেছি। তো হেই পাখিরা, মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে, যার কারণে ভয়েসটা শুনতে একটু বেহুদা লাগবে। 5 মিনিট তোমরা একটু ম্যানেজ করে নাও। তাহলে চলো গল্পে ফিরি। ও, কতদিনের জন্য যাবেন? 7 দিন। তের মুখটা ফ্যাকাশে করে চেয়ারে টেনে বসলো। চুপচাপ খেয়ে যাচ্ছে সে। ঝাঁকুক মুখে খাবার দিয়ে তের দিকে চেয়ে বলল, আমার সাথে আমার একমাত্র ওয়াইফও যাবে। তে মুচকি হেসে দিল কথাটা শুনে। ঝাঁকুক খাওয়া শেষ করে উঠে গিয়ে ফোন নিয়ে সোফায় বসলো। তে কোমরে হাত দিয়ে কাছে এসে বলল, তো সবাইকে কি পরিচয় দেবেন যে আমি কে? তবে এক কাজ করা যায়, আমি আশ্রমে থাকলেই হলো। না, তুমি আমার সাথে আমার বাসায় আমার রুমে থাকবা, কিন্তু সবাইকে কি বলবেন সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, তোমাকে এত ভাবতে হবে না। যাও, তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো। আর আপনি? আমি এই তো যাচ্ছি। পৃথিবীতে তুমিই একমাত্র স্ত্রী যে কিনা তার স্বামীকে বাসা থেকে প্রতি রাতে বের করে দেয়। হুম। জাকব গেমস খেলা শেষ করে চলে যাওয়ার সময় বলল, সকালে রেডি হয়ে থেকো, ভার্সিটিতে যেতে হবে, কাল তো ভার্সিটি খোলা। ঠিক আছে। তে আলমারি থেকে জিমিনের হলুদে পরার জন্য একটা শাড়ি চুজ করে নিল। হলুদ শাড়ির উপর কালো গোল গোল ছোট বল্টের প্রিন্ট করা অনেক সুন্দর একটা শাড়ি। সেগুলোর সাথে মিলিয়ে কালো আর হলুদ চুড়ি নিয়ে একসাথে পরে আলমারিতে রেখে দিল সে। তারপর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল সকাল উঠে মিষ্টিকে পড়াতে গেল সে। মিষ্টিকে পড়িয়ে বাসা থেকে বের হতেই দেখলো জাকব স্যান্ডেল হাতে নিয়ে হনহনিয়ে ছাদের দিকে যাচ্ছে, পরনে তোয়ালে আর সারা গা ভর্তি সাবানের ফেনা। তে ফিক করে হেসে দিল জাঙ্কুকের এমন হাল দেখে। হাসির আওয়াজে জাঙ্কুক থেমে গিয়ে পেছনে তাকালো, তারপর মুখ বাঁকিয়ে আবার হেঁটে চলল। কৌতূহলবশত তেও তার পিছু পিছু গেল। ছাদের মেইন পাইপের সুইচের এখানে 17-18 বছরের কয়েকটা ছেলে শয়তানি করে আড্ডা দিচ্ছে। তাও কিরকম টাইপের আড্ডা তা না বলাই ভালো। জাকব গিয়ে দুমদাম পেটানো শুরু করে দিল ওদেরকে। এরকম শব্দ পেয়ে তে তার হাঁটার গতি আরো বাড়িয়ে দেখতে আসলো। ততক্ষণে পিটিয়ে সবাইকে সোজা করে দিয়েছে জাকব। কপাল থেকে ফেনা মুছে পাইপের সুইচ অন করে আবারও বাসার দিকে ফিরে গেল সে। তে রোবট হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জাঙ্কুকের পিছু পিছু গেল। জাঙ্কুক কিছু দূর গিয়ে থেমে ওর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, বাসায় যাচ্ছ না কেন? না, আসলে দেখতে আসলাম। স্যান্ডেল নিয়ে কোথায় যান? দেখা হয়ে গেছে? এরকম করেন কেন? আজব, আমি কি করছি? আমার উপর কি রাগ ছাড়বেন নাকি? তুমি কি করো না সেটা বলো। রোজ রোজ রাত করে বাসা থেকে বের করে দাও আমাকে। তো কি রেখে দেবো আপনাকে? হ্যাঁ অবশ্যই, আমি তোমার লিগ্যালি হাজব্যান্ড। রেজিস্টার করে বিয়ে হয় নাই। সেটাও হয়ে যাবে। করবো না আপনাকে বিয়ে। তুমি করবে না তোমার? আমার কি? কিছু না, এখন যাও। যাবো না আমি, আজ আমি এখানেই থাকবো। কথাটা বলে দিয়ে জাঙ্কুকের বাসায় ঢুকে সোজা ওর রুমে চলে গেল। তারপর বিছানায় উঠে গোল হয়ে বসে পড়লো। জাঙ্কুক পুরো কুচকে তার রুমে এসে ঠাস করে দরজা লাগিয়ে ফেললো। ভয়েতে একটু নড়ে সরে বসলো। জাঙ্কুক এগিয়ে আসলো ওর দিকে, মুখে ওর বিরক্তিকর ছাপ। রোমান্স করবে না সেটা শিওর, তবে মায়ের ধর করবে এটাও শিওর। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে নিজের বুকে থেকে ফেনা নিয়ে তের গালে লাগিয়ে দিয়ে চলে গেল। তে এক চিৎকার দিয়ে ওড়না দিয়ে মুছতেছে, অজস্র গালে দিচ্ছে জাঙ্কুককে। জাঙ্কুক ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে দেখলো তে নেই। দরজা তো ভেতর থেকে বন্ধ, তার মানে সে রান্নাঘরে। ওকে মেরেই দেখলো তে গুনগুন করে গান গাইতেছে আর রান্না করতেছে। জাঙ্কুক সেখান থেকে একটা আপেল নিয়ে চলে গেল। সোফায় বসে আপেল খেতে খেতে বলল, হঠাৎ করে আমার বাসায় আসলা, কারণ কি? কিছু লাগবে নাকি? না, এমনি এলাম, মন চাইলো। হঠাৎ এত উন্নতি, আমার কিছু ঠিক লাগছে না কেন? তে হাতে খুন্তি নিয়ে বেরিয়ে এসে কোমরে হাত দিয়ে বলল, কিছু ব্যাডি করলে দেখতেই পারবেন। কথাটা বলে আবার চলে গেল সে। জাঙ্কুক আপেল মুখে রেখে সেদিকে চেয়ে আছে। আজ হলোটা কি? মদ গাঁজা সেবন করেছে নাকি? না, সেটা করলে তো পাগলামি হতো। তাহলে কি হয়েছে ওর? ভাবতে ভাবতে জাঙ্কুক পকেটে হাত দিতেই দেখলো তার সিগারেটের প্যাকেট গায়েব। ওমা, কই গেল? সারা রুম তন্ন তন্ন করে খুঁজেও পেল না সে। শেষে ভাবলো হয়তো ইউনো নিয়ে গেছে। টাকা নিয়ে বের হতে গেল দোকান থেকে কেনার জন্য। তখনই তার চোখ পড়লো তের ওড়নার দিকে। ওড়নায় সিগারেটের প্যাকেটটা নিয়ে গিট্টু দিয়ে রেখেছে তে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। জাঙ্কুক কাছে এসে টান মেরে তের ওড়না নিয়ে চলে গেল সোজা তার রুমের দিকে। তে চমকে বলল, কি ব্যাপার, আমার ওড়না নিলেন কেন আপনি? দিন বলছি। তে পিছে ফিরে যেতেই ওর মুখের উপর জাঙ্কুক তার রুমের দরজা লাগিয়ে ফেললো। আজব তো, আমার ওড়না দিন বলছি। তুমি আমার সিগারেটের প্যাকেট চুরি করেছো, সো তোমার এই ওড়না আর বাবা না। আচ্ছা দিয়েন না, আমি যাই। কথাটা বলে তে লুকিয়ে পড়লো। 5 সেকেন্ড বাদে জাঙ্কুক ওর রুমের দরজা করলো, বেরিয়ে এদিক ওদিক তাকালো। ততক্ষণে পেছন থেকে তে এসে ওর ওড়নাটা জাঙ্কুকের হাত থেকে ছো মেরে নিয়ে দৌড় দিল।
তে দাঁড়াও বলতেছি, এটা কিন্তু চিটিং। আপনিও চিটিং করেছেন। জাকুব তের হাত ধরে টান দিল। এক কানে দেখে কাছে নিয়ে এসে চুপ করে তাকিয়ে থেকে মুচকে হাসলো সে। তারপর সেই আগের মতো তের গায়ের থেকে ওড়না ছিনিয়ে নিয়ে চলে গেল সে। যেতে যেতে বলল, তোমার ওড়নার উপর তোমার চেয়ে আমার অধিকার বেশি। তে মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে আসলো। নাস্তা নিয়ে এসে টেবিলের উপর ওড়না দেখতে পেয়ে তাড়াতাড়ি সেটা পরে জাকুবের রুমের দিকে তাকালো সে। জাকুব যে সোফায় পায়ের উপর পা তুলে বসে ওর দিকে চেয়ে আছে সেদিকে তার খেয়ালই নেই। কি ব্যাপার দি ম্যাডাম, ওইদিকে কাকে খুঁজছেন? আপনার বর তো সোফায়। তে ভয় পেয়ে সোফায় তাকালো, তারপর ভ্রু কুঁচকে বলল, বারান্দায় রোদ এসেছে কিনা সেটাই দেখতেছিলাম। নাস্তা রেডি, খেয়ে নিন, আমি যাই। দাঁড়াও। কি? কি মানে? আমার সাথে নাস্তা করে তারপর যাবা? খিদা নেই। জাকুব চুপচাপ খাবার নিয়ে তের মুখে তুলে ধরলো। তে চোখ দিয়ে অজান্তে পানি গড়িয়ে পড়লো সাথে সাথে। জাকুবের মুখে খাবার দিয়ে নিজেও এক টুকরা রুটি খেলো। তারপর বলল, আমাদেরকে দেখার মতো কেউ নেই, আমাদেরই একজন আরেকজনকে দেখতে হবে। তে পানি খেয়ে উঠে চলে গেল, আর থাকলো না। জাকুব এতটা কেয়ার করছে, বারবার ভয় হয় তার। ভালো লাগে না ঠিক। বাসায় এসে দরজা আটকানোর 2 মিনিটেই জাকুব আবার এসে হাজির। তে চোখ মুছে গিয়ে দরজা খুললো। জাকুব কোমরে হাত দিয়ে ভেতরে ঢুকে সোজা রান্না করে চলে গেল। কি হয়েছে? চা খাওয়ালে না আমাকে?